এদেশের শিল্পচর্চার প্রতিকৃত শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পী, শিক্ষক, শিল্প সংগঠক জয়নুল নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। লোকমানুষ, লোকজীবন, লোকশিল্প তাঁর চিত্রকর্মে মুক্ত হয়ে উঠেছে। তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন শিল্প আন্দোলনের জন্য। সুধীবৃন্দ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রবন্ধের বিষয় জয়নুল আবেদিনের চিত্রকলায় মানুষ ও সমাজ চেতনা। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার। অনুষ্ঠানে আলোচনা করবেন গবেষক লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক এবং গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। স্বাগত বক্তৃতা প্রদান করবেন সরকারের যুগ্ম সচিব বাংলা একাডেমির সচিব মোহাম্মদ নায়েব আলী। আমি এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রাবন্ধিক, আলোচকদ্বয় এবং স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রথমেই স্বাগত বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সম্মানিত প্রবন্ধকার জনাব আব্দুস সাত্তার, সহযোগী অধ্যাপক চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞ আলোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞ আলোচক ডক্টর সৈয়দ নিজার, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রিয় সহকর্মীবৃন্দ, মিলনায়তনে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত সম্মানিত সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের সবাইকে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি শিল্পাচার্য জয়নুল আবেদিনকে এবং তার আত্মার শান্তি কামনা করছি। সম্মানিত সুধী, আমরা জানি শিল্পাচার্য জয়নুল আবেদিন কলকাতার সরকারি আর্ট কলেজের ছাত্র ছিলেন। সেখান থেকেই তিনি স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে ডিগ্রি অর্জন করেন। আজকে আমি একেবারে শেষের দিকে আসবো। আজকে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে চারুকলা অনুষদ, যেটি পূর্বে চারু কারুকলা মহাবিদ্যালয় এবং তারও আগে চারুকলা ইনস্টিটিউট নামে যেটি ছিলেন, সেটি যারা প্রতিষ্ঠিত করেছিলেন, উদ্যোক্তা যারা ছিলেন, আমি দেখেছি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন তাদের ভিতরে অগ্রগণ্য একজন প্রতিষ্ঠাতা। তিনি যদি আজকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা না করতেন, তিনি করেছেন বলেই আজকে আমাদের শিল্পীরা এখানে চিত্রকর্ম শিখছে, বের হচ্ছে, দেশ বিদেশে বাংলা এবং বাঙালিকে পরিচিত করাচ্ছে।
না করলে এই কাজটি হতো না। জয়নুল আবেদিন সাধারণ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক পাস করার অনেক আগেই স্কুল ছেড়েছিলেন, কিন্তু গুণী মানুষ ছিলেন। আমরা দেখেছি যে 1974 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। এটিও জানি যে 1965 সালে পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছিলেন। 1974 সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত করেন। দেশ বিদেশের বিভিন্ন গুণী মানুষের সাথে তার সংযোগ ছিল, যোগাযোগ ছিল। এ কারণে সবাই তাকে সমাদর করত। রাষ্ট্রীয় আমন্ত্রণে বিশ্বের বহু দেশ তিনি ভ্রমণ করেছেন। চারুকারুকলায় তিনি যে অবদান রেখেছেন তার অনস্বীকার্য প্রতিদান তিনি পেয়েছেন শিল্পাচার্য উপাধি পেয়ে। এটি এদেশের গুণমুগ্ধ মানুষই তাকে দিয়েছে। আমরা যদি চিত্রকর্মের দিকে তাকাই তাহলে দেখি জয়নুল আবেদিন 1943 সালের যে দুর্ভিক্ষ তার উপরে ছবি এঁকে খ্যাতি অর্জন করেছেন, যেটিকে আমরা ম্যাডোনা বলছি। এরপর নবান্ন এবং মনপুরা 70 তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম। তাছাড়া আমরা দেখি যে সাঁওতাল দম্পতি, সাঁওতাল রমণীদ্বয়, মই দেওয়া, সংগ্রাম, বিদ্রোহী, অথবা আমরা এটিও দেখেছি যে গ্রাম বাংলায় সাধারণ চিত্র বর্ষাকালে আজ থেকে 40 ইয়ার্স ব্যাকে যদি আমরা যাই, যখন কর্দমাক্ত রাস্তা থাকতো, কৃষক তার জিনিসপত্র দ্রব্যাদি যখন গাড়িতে করে নিয়ে যেত, এই গাড়ি যে কাদায় ডুবে যেত, অথবা কাঠ বোঝাই যে গাড়ি কাদায় ডুবে যেত, সেটিকে শিল্পের আঁচড়ে কি সুন্দর করে তিনি তুলে ধরেছেন, এটা আমার কাছে খুব অভাবনীয় মনে হয়। আমরা জানি যে তিনি তার প্রাথমিক জীবনে এই শিল্পীর সাথে সাথে তিনি অনেকগুলো খুব স্বনামধন্য গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন। আমি তো একটির কথা বলছি এরকম যে তিনি কবি জসীমউদ্দীনের রঙ্গিলা নায়ের মাঝি, পদ্মাপার, বেদের মেয়ে, নকশিকাতার মাঠ, বালুচর, আহসান হাবিবের রাত্রি শেষ, ফারুক আহমেদের সাত সাগরের মাঝি, আবুল মনসুর আহমদের আয়না, ফুড কনফারেন্স, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, এরকম অসংখ্য নামি দামি বইয়ের প্রচ্ছদ থেকে তিনি সুনাম অর্জন করেছিলেন। আমি একটু অন্য বিষয়ে যাচ্ছি, যেহেতু আমি স্বাগত বক্তা, বেশি সময় আমার হাতে থাকবে না। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন মুক্তিকামী মানুষের পক্ষে, সেটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ যেখানে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, যারা স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন, সংগ্রাম করেছেন, তাদেরকে অকুণ্ঠ সমর্থন কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিন দিয়েছে। আমি একটা বই এভাবে দেখলাম যে 1970 সালে আরব লীগের আমন্ত্রণে তিনি মধ্যপ্রাচ্যে ছুটে যান। সেখানে তিনি আল ফাতা যে গেরিলা সংগঠন, তাদের যুদ্ধক্ষেত্রে তিনি যান, সেখানে দেখেন যুদ্ধ পরিস্থিতি, দেখেন সেখানকার মুক্তিযোদ্ধাদের ছবি আঁকেন। সেই ছবি সেই সময় আরব জাহানের অনেকগুলো দেশে প্রদর্শিত হয়েছিল, তা থেকে তিনি সাংঘাতিকভাবে সুনাম অর্জন করেছিলেন। প্যালেস্টাইন থেকে ফিরতে না ফিরতে তার দেশেই শুরু হয়ে যায় অন্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা জানি সেই সময় আমাদের উপকূলীয় অঞ্চলে একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছিল। সেই ঝড়ে লক্ষাধিক মানুষের প্রাণ গিয়েছিল। শিল্পাচার্য জয়নুল আবেদিন সেই সময় কিন্তু ঘরে বসে থাকতে পারেননি, তিনি ছুটে গেছেন দুর্গত এলাকায়, সেখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন এবং সাথে সাথে তিনি তার তুলির আঁচড়ে ছবি এঁকেছেন, যেটি মনপুরা 70 নামে বিখ্যাত একটি ছবি হয়ে উঠেছে। মুক্তিকামী মানুষের জন্য তিনি যে সোচ্চার ছিলেন, এটা আমরা 1969 সালের গণঅভ্যুত্থানের সময় দেখেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন সেই সময় উচ্চ কণ্ঠে এদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে কথা বলেছেন। 1971 সালে ময়মনসিংহের একটা বিশাল জনসভায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে উচ্চ কণ্ঠে বক্তৃতা করেছেন, এটিও আমরা জানি। যাক, আমি একেবারে আমার কথার শেষ দিকে আসছি। সাধারণ পরিবারে জন্মেছিলেন, একেবারে সাধারণভাবে জীবনযাপন করতেন, তবে সাংঘাতিকভাবে রসিক এবং আমোদের মানুষ ছিলেন। তিনি আড্ডাপ্রিয় মানুষ ছিলেন, সাংঘাতিকভাবে দেশের সাধারণ মানুষকে ভালোবাসতেন,
মা মাটিকে ভালোবাসতেন, শিশুদেরকে ভালোবাসতেন, প্রকৃতিকে ভালোবাসতেন, যেটি তার ছবিতে উঠে এসছে। সাংঘাতিকভাবে চা প্রিয় একজন মানুষ ছিলেন এবং অনবরত সিগারেট খেতেন। তা থেকেই এই সিগারেট খাওয়ায় তার জীবনের কাল হয়েছে কিনা সেটি স্রষ্টা ভালো জানেন। তবে আমরা জানি যে তিনি দীর্ঘ 6 মাস ক্যান্সারে ভুগে তিনি মৃত্যুবরণ করেন মাত্র 62 বছর বয়সে, এবং ফেলে রেখে যান তার কর্মময় জীবনের স্মৃতি এবং অসংখ্য কর্ম। সেই কর্ম তার জীবন নিয়েই আজকের আলোচনা। সম্মানিত সুধী, আমরা এই আলোচনা শুনবো, বুঝবো, নিজেদেরকে ঋদ্ধ করব। আর বাংলা একাডেমি বারবার এই ধরনের আলোচনার সুযোগ করে দিক, আলোচনা প্রস্তুত করুক, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নান্দনিক স্পর্শ যে প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠতে পারে, জয়নুলের দুর্ভিক্ষের স্কেচ যেন তারই নিদর্শন। শুধুবৃন্দ, এখন জয়নুল আবেদিনের চিত্রকলায় মানুষ ও সমাজ চেতনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার। আমি তাঁকে প্রবন্ধ উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারের সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, আজকের সেমিনারের আলোচক বিশিষ্ট জয়নুল গবেষক অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক সৈয়দ নিজার, বাংলা একাডেমির যুগ্ম সচিব মোহাম্মদ নায়েব আলী এবং উপস্থিত দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসলে আমাদের এখানে উপস্থিত আছেন সৈয়দ আজিজুল হক স্যার, যিনি আমার সরাসরি শিক্ষক এবং উনি বিশিষ্ট জয়নুল গবেষক, এবং ওনার লেখা পড়েই আমরা আসলে ঋদ্ধ হয়েছি। তো আমি চেষ্টা করছি, এবং স্যারের সামনে আসলে জয়নুল নিয়ে কথা বলাটা অত্যন্ত দুরূহ ব্যাপারই বলে আমি মনে করি, তারপর চেষ্টা করছি। আজকের প্রবন্ধের বিষয় জয়নুল আবেদিনের চিত্রকলায় মানুষ ও সমাজ চেতনা। বিংশ শতাব্দীর একজন অন্যতম বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন। তিনি বাংলাদেশের চিত্রকলার প্রধান প্রাণপুরুষ ও বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ। তার অক্লান্ত প্রচেষ্টাতে এদেশে শিল্প শিক্ষা চর্চার প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। 1914 সালের 29শে ডিসেম্বর এই বিস্ময়কর প্রতিভাবান শিল্পী তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় থেকেই তার ছবি আঁকা ও সৃজনশীলতার পরিচয় মেলে। প্রায় 200 বছরের ইংরেজ ঔপনিবেশিক শাসনামলে ভারতবর্ষে 19বিংশ শতাব্দীর শেষ পাদে কলকাতা, বোম্বাই বর্তমান মুম্বাই, মাদ্রাজ বর্তমান চেন্নাই ও লাহোরে শিল্প শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়। ইংরেজ শাসকরা যখন ভারতবর্ষে আর্ট স্কুল স্থাপন করল, তখন পাশ্চাত্যের চিত্রকলার বড় বড় শিল্প আন্দোলন একটি থেকে আরেকটি ধারায় বিকশিত ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির রদবদল চলছিল। এমতাবস্থায় ব্রিটিশ শাসিত অবিভক্ত বঙ্গের পূর্ব বাংলা ছিল জনবহুল এবং বেশিরভাগ মানুষ ছিল কৃষির উপর নির্ভরশীল। এদের অধিকাংশই ছিল মুসলিম সম্প্রদায়। তারা ছিল শিক্ষার আলোহীন, পশ্চাৎমুখী, কুসংস্কারাচ্ছন্ন চিন্তা চেতনা ও ধর্মীয় গোড়ামির ধ্যান ধারণায় আচ্ছন্ন। ছবি আঁকা, সাহিত্য ও গান বাজনাকে তারা ধর্মবিরোধী কার্যকলাপ হিসেবে মানতেন। হাতে গোনা কিছু সংখ্যক মুসলিম যারা নবজাগরণের চেতনায় উজ্জীবিত হয়েছে, এদের বেশিরভাগই ছিলেন কলকাতা শহর কেন্দ্রিক। পূর্ব বাংলার গ্রাম্য জীবন যাপনের সাথে তাদের খুব একটা যোগাযোগ ছিল না বলেই মনে করা হয়। শুরুতে কলকাতা ভারতবর্ষের প্রাণকেন্দ্র হওয়ায় এখানে নানা ধরনের কর্মতৎপরতা, স্বদেশ ও স্বাধীনতার চেতনায় উত্তাল শিল্প, সাহিত্য ও সৃজনশীল
সাংস্কৃতিক চর্চা মিলন কেন্দ্রে আবর্তিত হয়। যদিও পূর্ববঙ্গে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিজস্ব সংস্কৃতি প্রথা বিরাজমান ছিল, তবে এতে নতুন চিন্তা ভাবনা কোনো জায়গা ছিল না, তথা বাংলায় সাম্প্রদায়িক স্বাধিকার বোধের বিস্তৃতি ঘটে। অন্যদিকে যুদ্ধ, দাঙ্গা ও উত্তপ্ত পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে পূর্ব বাংলার ময়মনসিংহের এক মুসলিম পরিবার থেকে শিল্প চর্চার প্রতি অকৃত্রিম ভালোবাসা ধারণ করে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হলেন জয়নুল আবেদিন। কলকাতা আর্ট স্কুলে তখন ব্রিটিশ বাস্তববাদের ধারা ও বেঙ্গল স্কুল ঘরানার ঐতিহ্যবাদী রীতি প্রচলিত ছিল। পাশাপাশি নন্দলাল, যামিনী রায় প্রমুখ শিল্পীদের প্রভাবে দেশজ প্রেক্ষাপটের অনুসন্ধানের প্রয়াস দেখা যায়। পরবর্তীকালে জয়নুলের কাজে কখনো কখনো ইমপ্রেশনিজম, কিউবিজম এবং অল্প দু একটি ক্ষেত্রে বিমূর্ততার প্রভাব লক্ষ্য করা যায়। জয়নুল আবেদিন সমগ্র জীবনব্যাপী তার চিত্রকর্মে মানুষকে গুরুত্ব দিয়েছেন। মানুষকে ঘিরেই তার চিত্রকর্মের বিষয়বস্তু রচিত হয়। ছাত্র জীবনের প্রারম্ভে নিসর্গ ভিত্তিক চিত্রকর্মে সিদ্ধহস্ত অর্জন করলেও মানুষ নির্ভর চিত্রকলাকেই তিনি জীবনের আরাধ্য করেছেন। শিল্পকলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে গুহাচিত্র থেকে শুরু করে রেনেসাঁর পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যে সকল ইজম বা ধারা সৃষ্টি হয়েছিল তার সব কিছুতেই মানুষ প্রাধান্য পেয়েছিল। রেনেসাঁর সময়কালে চিত্রকলায় মানব অবয়ব অঙ্কনে নিয়ম নীতির চূড়ান্ত আদর্শবাদ ও ধর্মীয় গণ্ডির সীমাবদ্ধতা থাকলেও পর্যায়ক্রমে পরবর্তী ধারাগুলোতে শিল্পশৈলীর নানামুখী পরিবর্তন ও নন্দনতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চিত্রচর্চায় বিশেষ পরিবর্তন সাধিত হয়। সমাজ চেতনার উপস্থিতি অনেক আগে থেকেই বিশ্বশিল্পের ইতিহাসে দেখা যায়, তবে তা দৃঢ় ভিত্তি পায় 19 শতকে এসে রিয়েলিজমের মাধ্যমে। শিল্পীর সৃষ্টিতে উঠে আসে প্রান্তিক জনজীবনের নিত্যকার অতি আটপৌরে দৈনন্দিন জীবনের নানাবিধ ঘটনা। এর আগেও আমরা দেখেছি নিম্নবর্গের জনগোষ্ঠীর বা নিপীড়িত মানুষের বঞ্চনা ও দুর্ভোগের ছবি, তবে তা এসেছে যুদ্ধ, গণহত্যা বা বিশেষ কোনো ঘটনাকে উপলক্ষ করে। এক্ষেত্রে স্প্যানিশ শিল্পী ফ্রান্সিসকো গয়ার 3rd মে ও ফরাসি শিল্পী গুস্তাভ কুরবের দ্য স্টোন ব্রেকার চিত্রকর্মটি স্মরণীয়। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিদিনকার বেঁচে থাকাটাই যেখানে একটা সংগ্রাম, তার দৃশ্যগত উপস্থাপন রিয়ালিজমে আদর্শবাদী ও অতিরঞ্জিত আঙ্গিকে প্রকাশ না করে রূঢ় বাস্তবতাকে কর্কশভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 19 শতকের রিয়েলিস্ট শিল্পীদের চিত্রকর্মে শুধুমাত্র দৃশ্যমান বস্তুর সাদৃশ্যকে উপস্থাপন করেননি, বরং রিয়েলিজমকে একটি আদর্শ মানদণ্ডে প্রতিষ্ঠা করেছিলেন। যদিও রিয়েলিজমের যাত্রা শুরু হয়েছিল গুস্তাভ কুরবের চিত্রকলা থেকে, এর আগে এমনকি রোমান্টিসিজমে ফরাসি শিল্পী দেলাক্রোয়ার চিত্রকলায় যুদ্ধ বিগ্রহকালীন সামাজিক পরিস্থিতি দেখা যায়, তবে তা অনেকটাই প্রতিকায়িত। রিয়েলিজমে ফরাসি শিল্পী গুস্তাভ কুরবে, মিলে ও দমিয়ের কাজে সামাজিক হতাশা, ক্ষোভ এবং রাজনৈতিক নানাবিধ ঘটনা প্রতিবাদ প্রকাশের হাতিয়ার হিসেবে দেখা দিল। মিলের কাজে শ্রমজীবী মানুষের উপস্থাপন দেখা যায়, তাদের বেশিরভাগই কৃষক সম্প্রদায়। দমিয়ে তার বাস্তববাদী প্রবণতাকে রূপদান করলেন ফরাসি সমাজের অনৈতিক ভণ্ডামি ও এককেন্দ্রিক রাজশক্তির বিরুদ্ধে।
ব্যঙ্গচিত্রের অতিরঞ্জন ও রেখার নির্ভরশীলতায় দমিয়ে বহুমুখী উপায়ে তার চিত্রকলায় সমাজ চেতনার বীজ রোপণ করেছেন। পরবর্তীকালে ইমপ্রেশনিস্ট শিল্পী এডওয়ার্ড মানে ও ভ্যান গগের কাজে সমাজ বাস্তবতার নানা অনুষঙ্গ খুঁজে পাওয়া যায়। তবে ভ্যান গগের চিত্রকলার অভূতপূর্ব প্রকাশভঙ্গি ইমপ্রেশনিজম পরবর্তী অন্যান্য শিল্পধারাগুলোকেও দারুণভাবে প্রভাবিত করেছিল। রং, রেখা ও অবয়বের ভাঙচুরের উপস্থাপনায় এক্সপ্রেশনিজম বা সম্প্রকাশবাদের আবির্ভাবে 20 শতকের সূচনায় এই শিল্পীদের আঙ্গিক ও বিষয়বস্তু পরিবর্তনের পিছনে নানা ঘটনা প্রভাবক হিসাবে কাজ করেছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং যুদ্ধ পরবর্তী সংকটময় সময়ের সামাজিক অবস্থা ও দুর্দশা প্রকট আকার ধারণ করেছিল। এ সময়ে শিল্পীরা তা নিছক গতানুগতিক প্রকাশভঙ্গিতে উপস্থাপন না করে সাজানো গোছানো পাশ্চাত্য চিত্রকলার মাপজোকের জগৎকে, রং, রেখা ও মানব অবয়বের ফর্মকে ভেঙে চুরে অতিরঞ্জন করে সামাজিক সংকটময় পরিস্থিতির অস্থিরতা মুক্ত করলেন। তাছাড়া শিল্পীরাও এই সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন। ঔপনিবেশিক শাসন ও যুদ্ধ পরবর্তী দেশগুলিতে নতুন রাজনৈতিক মতাদর্শ দানা বেঁধে ওঠে। একদিকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বা ফ্যাসিজমের আবির্ভাব ঘটে, অন্যদিকে ফ্যাসি বিরোধী বামপন্থী সমাজবাদী আদর্শের জন্ম হয়। দুটি বিশ্বযুদ্ধের বিষ বাষ্পে ইউরোপীয় সমাজে পুঁজিবাদের উত্থান, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, নানামুখী সামাজিক আন্দোলন ও বিপ্লব সমাজ চেতনার জন্ম দেয়। সামাজিক চেতনা সম্মিলিতভাবে ভাগ করা সামাজিক পরিচয়ের সমষ্টিগত আত্মসচেতনতা ও অভিজ্ঞতার সাথে যুক্ত। গ্রামের শ্রমজীবী মানুষই জয়নুল আবেদিনের কাজের কেন্দ্রবিন্দু। এক অংশে দেখা যায় অপরাজেয় মানুষ, অন্য আর এক অংশে দেখা যায় শ্রম বিচ্যুত হার না মানা মানুষের দুর্গতি। আছে মাঝি মাল্লা, কৃষক, জেলে, কৃষক বধূরা, বেদিনী ও মানুষের কোলাহল। তার চিত্রকলার পরিসরে শ্রমমগ্ন মানুষেরা বৃহৎ আকার ধারণ করে। কাগজের স্বাভাবিক পটভূমিকে কাজে লাগিয়ে ছবিতে তিনি অসীম দিগন্তের আবেদন সৃষ্টি করেছেন। তার চিত্রকর্মের কৃষক, কৃষক বধূ, মাঝি মাল্লা ও সাঁওতাল দম্পতিরা প্রকৃতির কেন্দ্রে। তিনি যেসব মুহূর্ত তার চিত্রে বাছাই করেছেন তাতে পল্লী জীবনের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়। ছাত্র জীবনের শুরু থেকেই জয়নুল প্রচুর আউটডোরে স্কেচ করতেন। কলকাতা ও আশেপাশে বিভিন্ন অঞ্চলের মানুষ, দুমকায় সাঁওতালদের জীবন, আদিবাসী ও সেখানকার প্রকৃতি, কখনো ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী তীরবর্তী মানুষের জীবন জীবিকা ও প্রাকৃতিক দৃশ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে স্কেচ করতেন। তিনি জল রং, তেল রং, পেন্সিল, কালি কলম, গোয়াশ ও প্যাস্টেল মাধ্যমে অসংখ্য চিত্রকর্ম রচনা করেছেন। 1934 সালে ক্যানভাসে তেল রঙে আঁকা ফসল মারাই চিত্রটি জয়নুল আবেদিনের ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ছবিতে আবহমান গ্রাম বাংলার কৃষিজীবী মানুষের কর্মমুখর পরিবেশ উপস্থাপিত হয়েছে। কৃষকরা হলুদ পাকা ধান মাঠ থেকে তুলে গোলায় রাখছে, কেউ ধান তুলছে, কেউ মারাই করছে, কেউ কুলোয় ধান ঝাড়ছে, কয়েকজন লোক রোদে বসে গল্প করছে ও হুকো টানছে। দূরে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। ছবিতে রিয়েলিজমের ভাবাদর্শ ও পাশ্চাত্য একাডেমিক তেল রঙের ব্যাকরণগত দিক চোখে পড়ে। পরবর্তীতে এই রীতিতে জয়নুলের আর কোনো কাজ দেখা যায়নি, যদিও বিষয় নির্বাচনের ক্ষেত্রে তিনি প্রান্তিকতাকেই সবসময়
গুরুত্ব দিতেন এবং ইউরোপ কেন্দ্রিক মানসিকতা এড়িয়ে চলতেন। জয়নুল আবেদিনের চিত্রকলায় মানুষ ও মানবতা করুণ পরিণতির সর্বোৎকৃষ্ট উদাহরণ তার 1943-এর দুর্ভিক্ষের চিত্রমালা। দুর্ভিক্ষের চিত্রগুলোতে একাডেমিক ধরাবাঁধা নিয়মের তোয়াক্কা না করে এক স্বতন্ত্র শৈলীর উপস্থাপন করলেন জয়নুল। দৃশ্যমান বস্তুর হুবহু উপস্থাপনের দক্ষতাকে তিনি অতিক্রম করে গেলেন। 1943-এর মন্বন্তর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কুফল। যুদ্ধকালে ব্রিটিশ সরকার কর্তৃক বাংলায় চাল সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপ করলে বাংলা অঞ্চলে চরম খাদ্য সংকট দেখা দেয়। কলকাতার রাস্তায় ভিড় করতে থাকে গ্রামাঞ্চল থেকে আসা নিরন্ন, অনাহারী, অসহায় খ্রিস্ট মানুষ। ফুটপাতে মৃত্যু পথযাত্রী, দুর্ভিক্ষ পীড়িত মানুষের আর্তনাদ ও ডাস্টবিনের পচা উচ্ছিষ্ট খাবার নিয়ে মানুষ ও কুকুরের লড়াইয়ের নির্মম দৃশ্য জয়নুলের মানব দরদি মনে প্রবল প্রতিক্রিয়া ও সহানুভূতির সৃষ্টি করে। এরই প্রতিক্রিয়ায় তিনি সৃষ্টি করলেন নির্মম ছবি। এই ছবিগুলি সে সময় কমিউনিস্ট পার্টি পরিচালিত পত্রিকা জনযুদ্ধ ও দ্য পিপলস ওয়ারে ছাপা হতো। এসব চিত্রে কলকাতার রাজপথের ঘটনা উপস্থাপিত হলেও চিত্রের মানব অবয়বগুলো কলকাতার নাগরিক নয়। তারা সুবিধাভোগী শ্রেণীর বাইরে। তারা দেশের বিভিন্ন প্রান্ত হতে শুধুমাত্র খাদ্যের সন্ধানে কলকাতায় জড়ো হয়েছেন। এসব মানুষের সাথে জয়নুল নিজেকেও প্রান্তিক মানুষ হিসেবে একত্বতা বোধ করেছেন। দুর্ভিক্ষের এসব চিত্র অঙ্কনে তিনি বাস্তববাদী প্রেরণার সঙ্গে এক্সপ্রেশনিজমের বা সম্প্রকাশবাদের অনুপ্রেরণাকে যুক্ত করেছেন। শীর্ণকায় মানব দেহগুলোকে অনাহারজনিত কারণে অতিমাত্রায় দীর্ঘকায় করা হয়েছিল। এতে এক্সাজারেশন বা অতিরঞ্জন ও ডিস্টরশন বা বিপর্যাসের আশ্রয় নেওয়া হয়েছিল। এর ফলে তার নিজের মতো করে ফিগারের শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জনের আকৃতি দর্শককে এক আবেগঘন বার্তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অতি সাধারণ সস্তা দামের কিছু হলদেটে রঙের কার্টিস কাগজে তেল রঙের ব্রাশ দিয়ে কালো চীনা কালির বলিষ্ঠ রেখায় সাবলীলভাবে দুর্ভিক্ষ পীড়িত মানুষের করুণ পরিণতি তুলে ধরলেন জয়নুল। ছবির কোথাও চৈনিক চিত্রকলার কালি তুলির ঘনত্বের তারতম্যের প্রয়োগে ড্রাই ব্রাশ টেকনিকের ব্যবহারে প্রতিটি রেখাই ব্যঞ্জনাময় ও অর্থবহ রূপ লাভ করে। এই ছবিগুলো আঁকতে জয়নুল তার তুলি কখনো কোমল ও কখনো শুষ্ক কর্কশভাবে ব্যবহার করেছেন, শুধুমাত্র বস্তুর বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়ার জন্য। চিত্রপটের একটি বড় স্পেস জুড়ে মূল বিষয় বা মনুষ্য অবয়বকে অনিবার্য উপস্থিতি প্রাধান্য দেওয়া হয়েছিল। চারপাশের স্পেসের শূন্যতা মানব অবয়বগুলোকে আলাদা পরিত্রাণ দান করে। বিশিষ্ট শিল্পতাত্ত্বিক ও লেখক শোভন সোম জয়নুলের দুর্ভিক্ষের চিত্র প্রসঙ্গে লিখেছেন, কোট, এই ছবিগুলির অন্যতম গুণ ব্যঞ্জনাদতক ভঙ্গি। এই ব্যঞ্জনাদতক ভঙ্গি কেবল মানুষের অবয়বেই নয়, কাক ও কুকুরের মধ্যে, ফুটপাতের সাংকেতিক রেখায়, ডাস্টবিন বা থামের রেখায়, গাছের রেখায় বিদ্যমান, যেখানে মৃত মানুষটি ওটের বিস্তারে তির্যকভাবে পড়ে আছে। তারই পাশে উলম্ব ডাস্টবিন, বর্তুলাকার পাত্র, বিপরীত তির্যক রেখায় কাকের সংস্থাপন মিলে বিভিন্ন ভঙ্গির টানাপোড়েনে একটি মজবুত রৈখিক বৈচিত্র্য ও বিন্যাস তৈরি হয়েছে। বিভিন্ন ভঙ্গির ও রৈখিক গতির বিন্যাসে কোনো ছবি
এক পেশে হতে পারেনি। আনকোট। 1943-এর দুর্ভিক্ষের চিত্র জয়নুলের পাশাপাশি চিত্তপ্রসাদ, দেবব্রত মুখোপাধ্যায়, সোমনাথ হোর প্রমুখ শিল্পীরা একইভাবে সামাজিক দায়বোধ থেকে ছবি এঁকেছিলেন। এই সময়ে ভারতবর্ষের অনেক স্বনামধন্য শিল্পী এ বিষয় নিয়ে ছবি আঁকলেও জয়নুলের কাজের মতো আর কারো কাজেই বিশেষ মাত্রা যুক্ত হয়নি। এ সম্পর্কে অনেক মন্তব্য ও প্রমাণ পাওয়া যায় সে সময়কার বিশিষ্ট সমালোচক, সাহিত্যিক ও রাজনীতিবিদদের লেখায়। শিল্প সমালোচক ওসি গাঙ্গুলি লিখেছেন, কোট, এই অসাধারণ কাজের মাধ্যমে তিনি আধুনিক চিত্রকলার এক নতুন অধ্যায় উন্মোচন করলেন। আনকোট। শ্রীমতী সরোজিনী নাইডু মন্তব্য করেছিলেন, কোট, সবচাইতে মর্মস্পর্শী ও আবেগময় বর্ণনার চাইতেও এর আবেদন অধিকতর। আনকোট। এই দুর্ভিক্ষ স্পষ্ট করে দেয় কৃষক শ্রেণী ও প্রান্তিক মানুষের প্রতি সমাজের দায়বদ্ধতা ও আনুগত্যের অভাব, গ্রামাঞ্চল এবং শহুরে মানুষের মধ্যে স্বার্থের বৈষম্য, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিকতার বুর্জোয়া রাজনীতির কর্তৃত্ব কৃষক শ্রেণী, প্রান্তিক ও শ্রমজীবী মানুষকে দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। জয়নুল এই সময়ে কদর্যতা উন্মোচন করতে চেয়েছিলেন। জয়নুল নিজেই দুর্ভিক্ষের চিত্র সম্পর্কে বলেছেন, আমি তো এগুলো ছবি হিসাবে আঁকিনি, সারাদিন যা দেখতাম, যার অনুভূতি থেকে সন্ধ্যাবেলায়ও রেহাই পেতাম না, তখন কাগজ, তুলি, রং, ক্যানভাস নিয়ে পাগলের মতো আঁচড় দিয়ে যেতাম। যে মানুষগুলোকে তিনি আঁকলেন তারা সহায়, সম্বলহীন, প্রতিবাদ করতে জানে না। তারা জানে না যে দুর্ভিক্ষ কৃত্রিমভাবে মানুষের সৃষ্টি। উডহেড কমিশনের তথ্য মতে মনন্তরে প্রায় 15 লক্ষ বঙ্গ সন্তানের মৃত্যু হয়। এই ছবিগুলোতে জয়নুলের সমাজ মনস্কতার পরিচয় পাওয়া যায়, যা প্রতিবাদের হাতিয়ার হিসেবে বিশ্ব চিত্রকলায় সমাদৃত হয়েছে। 1950 সালে জয়নুলের ধান বহন, কালবৈশাখী ঝড়, কাজের পথে ও 1951 সালে দুজন সাঁওতাল রমণী, সাঁওতাল পরিবার, মই দেয়া, ব্রহ্মপুত্র নদীর তীরে ফেরির জন্য অপেক্ষা কাজগুলোর প্রায় সবই জল রঙে আঁকা। এর দুই একটি কাজে জল রঙের সাথে ইঙ্ক দিয়ে ড্রয়িং করেছেন। বলিষ্ঠ আউটলাইনের সাথে হালকা জল রঙের ওয়াশ প্রয়োগে ছবির কম্পোজিশন ও স্পেস একটি শক্তিশালী সমন্বয় তৈরি হয়েছে। এসব ছবিতে গ্রাম বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষ, সাঁওতালদের কর্মযাত্রা, বেশভূষা, বাড়ি ফেরার জন্য ফেরিঘাটে নৌকার জন্য অপেক্ষা ও ঝড়ের বিপরীতমুখী অবস্থানে মানুষের গন্তব্যে ফেরার অদম্য সংগ্রাম স্থান পেয়েছে। 1952-53 সময়ে জয়নুলের কাজে বাংলার লোকশিল্পের নানা মোটিভ ও রঙের বিন্যাসে জ্যামিতিক ফর্মের নতুন আঙ্গিকে আধা বিমূর্ত ঢঙের উপস্থাপন দেখা যায়। মানব অবয়ব নির্ভর এই চিত্রগুলোতে প্রাথমিক উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে, তবে ছবিতে পরিপ্রেক্ষিতের প্রথাগত নিয়ম অনুসরণ করা হয়নি। এ পর্যায়ের অনেক কাজেই ময়মনসিংহ অঞ্চলের টেপা পুতুলের দীর্ঘকায় গলার প্রভাব ও পাশ্চাত্যের কিউবিজমের অনুপ্রেরণায় ফর্মের জ্যামিতিক বিভাজন দেখা যায়। এ সময়ের কাজের মধ্যে গুনটানা 1955, পাইনার মা 1953, আয়না নিয়ে বধূ 1953, কেশ বিন্যাস 1953 ও সাপুরের মেয়ে 1953 অন্যতম। এ সময় অনেক চিত্রেই পল্লীর নিম্নবর্গীয় নারীদের কর্মময় জীবনকে তিনি উপলব্ধি করেছেন। তার চিত্রের নারীরা
শুধু দৈহিক সৌন্দর্যে আবদ্ধ থাকেনি, তারা কর্মে নিযুক্ত থাকে ও দেশ মাতৃকার স্বরূপকেই তুলে ধরে। জয়নুলের ইউরোপ ভ্রমণের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফল এই চিত্রকর্মগুলো। এই কাজগুলোতে জয়নুলের আধুনিক বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায়। গুনটানা ছবিতে দেখা যায় স্রোতের বিপরীতে যখন নৌকা আর এগোতে পারে না, তখন প্রাণপণ শক্তিতে দুজন মাল্লা নৌকাকে পাড় থেকে দড়ি দিয়ে টেনে নিচ্ছে। ছবিতে ফিগারের মুখমণ্ডল ও গলাকে ময়মনসিংহের টেপা পুতুলের আদলে আঁকা হয়েছে। বলিষ্ঠ কালো আউটলাইনের ব্যবহারে ফিগারকে লম্বাটে করে জ্যামিতিক ফর্মের কৌশলগত বিন্যাস প্রয়োগ করা হয়েছে। যদিও পরবর্তীকালে তিনি গুনটানা বিষয়কে নিয়ে জল রং ও তেল রঙে আরও কয়েকটি ছবি আঁকেন। জল রঙের সাথে মোম প্রয়োগ করে শক্তিশালী তুলির আঁচড়ে আউটলাইনের ব্যবহারে বাস্তব সাদৃশ্য করে ছবিগুলো আঁকেন। সংগ্রাম চিত্রটিকে জয়নুল আবেদিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। গাছের গুড়ি বোঝাই গরুর গাড়ির চাকা যখন কাদায় আটকে সামনের দিকে অগ্রসর হতে পারছে না, তখন গরু দুটি শক্তিমত্তার চূড়ান্ত প্রয়োগটা অন্যদিকে চাকা ধরে অদম্য শক্তিতে প্রাণপণে টেনে তোলার চেষ্টা করছে সংগ্রামরত একজন মানুষ। ছবিতে লড়াকু মানুষ ও বোবা পশুর আপ্রাণ সংগ্রামরত চেষ্টা চোখে পড়ে। শ্রমজীবী মানুষের হার নামানা লড়াই ও পেশিবহুল শরীর এই চিত্রের গুরুত্বপূর্ণ দিক। সৃষ্টির শুরু থেকেই মানুষকে প্রকৃতির বৈরিতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ডে কমলা রঙের অস্তমিত সূর্যের শেষ আভা দিগন্তে ম্রিয়মান। জয়নুল রূপকের ছদ্মবেশে পশ্চাৎপদতা, কুসংস্কার ও ক্লেদাক্ত সমাজ ব্যবস্থার গণ্ডি থেকে উত্তরণের পথে মরণপণ এগিয়ে যাবার ইঙ্গিত বহন করেছেন। ব্যক্তি জীবনের শুরু থেকেই জয়নুলকে সংগ্রাম করতে হয়েছে, আর এ কারণেই মানুষের সংগ্রামকে তিনি সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেছেন। এই চিত্রটি তিনি প্রথমে 1954 সালে মেসোনাইট বোর্ডে টেম্পারা মাধ্যমে, আরেকবার 1976 সালে ক্যানভাসে তেল রঙে আঁকেন। 1968 থেকে 70 সময়কালে বাঙালি স্বাধিকার আন্দোলনের মধ্য দিয়ে আইয়ুব খানের শাসন ব্যবস্থার অবসান ঘটে। জনগণের এই আন্দোলনের সাথে শিল্পী সমাজও রাজপথে ছিলেন। জয়নুল 1970 সালের 12 ফেব্রুয়ারি ঢাকায় নবান্ন শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেন। এই প্রদর্শনীর জন্য তিনি 65 ফুট দীর্ঘ একটি স্ক্রল চিত্র অঙ্কন করেন। কালো চীনাকালি, জল রং এবং মোম ব্যবহার করে বলিষ্ঠ তুলির আঁচলে এক হৃদয়স্পর্শী ও আবেগঘন দৃশ্যের উপস্থাপনা করেন। এতে উপস্থাপিত হয়েছে মাঝি মাল্লা, কৃষকদের ধান কাটা, ফসল তোলা, ধান মাড়াই, ধান ভানা, নতুন চালে নবান্ন উৎসব, কৃষক বধূর নায়র গমন। অন্যদিকে ঔপনিবেশিক শাসনের রাহুগ্রাসে নিঃস্বপ্রায় প্রান্তিক মানুষেরা গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। এ ছবি যেন এক সময়ের সমৃদ্ধ সোনার বাংলার ক্রমনিঃস্বতার প্রতিচ্ছবি। 1970 সালে আরব লীগের আমন্ত্রণে মধ্যপ্রাচ্য সফরকালে জয়নুল প্যালেস্টাইনের মুক্তিকামী জনগণ ও শরণার্থী শিবিরে দুর্দশা কবলিত মানুষকে নিয়ে প্রচুর ছবি ও স্কেচ করেন এবং তা প্রদর্শনের ব্যবস্থা করেন। 1970 সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়। এছাড়া পশু পাখি, ঘরবাড়ি, গাছপালা ধ্বংসপ্রাপ্ত হয়। এই ঘটনার একদিন পরেই
জয়নুল উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন ও স্বচক্ষে এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করলেন। উপকূল এলাকা পরিদর্শনের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে 1973 সালে আঁকলেন 30 ফুট দীর্ঘ মনপুরা 70 শিরোনামের আরেকটি স্তম্ভচিত্র। জয়নুল এই বিষয়কে নিয়ে অনেক ছোট ছোট স্কেচও করেন। ব্রাশের আত্মপ্রত্যয়ী রেখায় চীনা কালো কালি ও মোম সহযোগে এই চিত্রকর্মটি আঁকেন। ছবিতে সারি সারি নারী, পুরুষ, শিশু ও গবাদি পশুর মৃতদেহ স্তূপ হয়ে পড়ে আছে। ছবির শেষ প্রান্তে মৃতদেহের মাঝে সর্বস্ব হারিয়ে একজন মানুষ এখনো বেঁচে আছে। মানুষটি মাথা নিচু করে লাশের পাশে বসে আছে। হয়তো তিনি আবার জেগে উঠবেন, আশায় বুক বাঁধবেন। মানুষটিকে জয়নুল উপকূলীয় অঞ্চলের আশা ও সংগ্রামের প্রতীক হিসেবেই এঁকেছেন। প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকা অদম্য বাসনা প্রসঙ্গে মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে যথার্থই বলেছেন, "But man is not made for defeat. A man can be destroyed but not defeated." মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। জয়নুল বাঙালি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠার আন্দোলনেও সক্রিয় ছিলেন। তিনি 1952 ভাষা আন্দোলন ও 1971 মুক্তিযুদ্ধকে বিষয় করে অনেক চিত্র ও স্কেচ রচনা করেন। জয়নুল বরাবরই মুক্তিকামী, সংগ্রামী ও খেটে খাওয়া মানুষের পক্ষে তার তুলি সক্রিয় রাখতেন। এছাড়া পলাশীর যুদ্ধ, তিতুমিরের বাঁশের কেল্লা ও সিপাহী বিদ্রোহ ইত্যাদি ঐতিহাসিক বিষয়কে নিয়েও ছবি এঁকেছেন। যদিও এই ছবিগুলো কোথায় আছে তা জানা যায়নি, তবে তিতুমিরের বাঁশের কেল্লা চিত্রটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। জননেতা মাওলানা ভাসানীকে নিয়ে 1970 সালে আঁকা জয়নুলের ছবিতে দেখা যায় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে মাওলানা ভাসানীর নিকট অসহায় মানুষের প্রার্থনা। ছবিটি কালি, ওয়াশ ও মোম প্রয়োগ করে আঁকা। এই চিত্রকর্মে মাওলানা ভাসানীর প্রতি জয়নুলের গভীর অনুরাগের প্রমাণ পাওয়া যায়। জয়নুল দেশে বিদেশে যেখানেই গিয়েছেন সেখানেই তিনি তার স্কেচ বুকে অসংখ্য চিত্রকর্ম রচনা করেছেন। ইউরোপ, আমেরিকা, মেক্সিকো, মিশর, জর্ডান, সিরিয়া ও জাপান, যে দেশেই তিনি ভ্রমণ করেছেন সে দেশের মানুষের জাতিগত বৈশিষ্ট্যকে, তাদের চেহারা ও পোশাক আশাকে তুলে ধরতেন। পাশাপাশি সেসব দেশের ফুটপাত, দোকানপাট, হাট বাজার, চায়ের দোকান, ট্রাফিক ব্যবস্থা বা ক্ষণিকের দেখা কোনো বিশেষ মুহূর্তকে অত্যন্ত দ্রুততার সাথে পেন্সিল, কালি কলম ও সাইন পেনে স্কেচ খাতার পাতায় ধরে রাখতেন। জয়নুল আবেদিনের ছবির কেন্দ্রমূলে ছিল মানুষ। তিনি সমাজ ও রাজনীতি সচেতন, সংগ্রামী, মুক্তিকামী ও নিম্নবর্গের মানুষের জীবনবোধে বিশ্বাসী ছিলেন। তিনি ছিলেন গণমানুষের শিল্পী। তার চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে দেশপ্রেম, প্রকৃতি, মানুষ ও তার জীবন সংগ্রামের মর্মস্পর্শী দিক। জয়নুল আমাদের কৃষক শ্রেণীতে প্রবেশ করিয়ে দেয়। মানুষের শ্রম ও ঘামেই যে সমাজ প্রতিষ্ঠিত হয়, জয়নুল তার প্রতি সচেষ্ট ছিলেন। জয়নুলের কাজ সমাজে প্রবেশ করার একটি মুহূর্ত তৈরি করে দেয়। তার কাজের মধ্য দিয়ে জনসাধারণ সমাজের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করে। ঔপনিবেশিক বুর্জোয়া ধনতন্ত্রের করাল গ্রাসে কৃষক শ্রেণীর অবস্থান ক্রমাগত নিম্নমুখী জয়নুল তা উপলব্ধি করেছিলেন। পাকিস্তান পর্বেও তিনি প্রবল ধর্মীয় প্রবণতার মধ্যে বাঙালি সংস্কৃতির সমগ্র স্বরূপকে উন্মোচন করেছেন।
তিনি পাকিস্তানি বাংলায় স্বদেশ চেতনা ও লোক ঐতিহ্যের সংরক্ষণ ও অনুপ্রেরণা থেকে শিল্প নির্মাণে সচেতনতা তৈরি করেছেন। 1974 সালে প্রখ্যাত লেখক ও শিল্প সমালোচক নজরুল ইসলাম জয়নুল আবেদিনের এক দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে জয়নুল আবেদিন বলেন, আমাদের বর্তমান দুর্ভিক্ষ ততটা নয় যতটা রুচির দুর্ভিক্ষ। তিনি আরও বলেন, আমি নিজে শিল্পকর্ম করে যতটা আনন্দ পাই তার চেয়ে বেশি আনন্দ পাই শিল্পকে সুপ্রতিষ্ঠিত হতে দেখলে, আমার নিজের জীবনে শিল্পকে প্রবিষ্ট হতে দেখলে। ছবি আঁকার সাফল্যের চেয়ে আমি তৃপ্তি পাই আরও অনেকে ছবি আঁকতে পারবে এমন একটি প্রতিষ্ঠান নির্মাণ করার প্রচেষ্টায়। কেননা এখান থেকে জন্ম নেবে সুন্দরের নির্মাতারা, এখান থেকে জন্ম নেবে সুন্দরের চিন্তা ও সুন্দর। জয়নুল যেমন তার চিত্রকলায় সৌন্দর্যের সন্ধান করেছিলেন, তেমনি যা সুন্দর নয় তাকেও তিনি উপস্থাপন করেছিলেন। জীবনের সুন্দর প্রতিষ্ঠায় যে শক্তি বিরোধিতা করে তিনি তাকেও চিহ্নিত করেছেন। তার দুর্ভিক্ষের চিত্রমালা ঔপনিবেশিক চেতনা লালিত অভিজাত নাগরিকদের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। পাকিস্তান শাসনামলে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিপরীতে দাঁড়িয়ে ঢাকায় মানুষের জন্য শিল্প শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রান্তিক মানুষের সৃষ্টিকর্মের গুরুত্ব ও মর্যাদা দানে প্রতিষ্ঠিত করেছেন সোনারগাঁওয়ের লোকশিল্প ফাউন্ডেশন। ময়মনসিংহে তার শিল্পকর্ম দিয়ে প্রতিষ্ঠা করেছেন জয়নুল সংগ্রহশালা, যাতে রাজধানীর বাইরের মানুষেরাও শিল্পের সৌন্দর্য আস্বাদন করতে পারে। সর্বোপরি তার অসাম্প্রদায়িক চেতনা, প্রকৃতি ও মানুষের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ এবং শৈল্পিক কুশলতা তার চিত্রকলায় বিশিষ্টতা দান করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুধীবৃন্দ, এতক্ষণ তথ্যবহুল প্রবন্ধ শুনলেন। এবার আলোচনা। প্রথমেই আলোচনা করবেন গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজাম। শুভ বিকাল। উপস্থিত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজম, প্রবন্ধকার আব্দুল সত্তার এবং আলোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক সহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা শুরু করছি। আমি গতকালকে যে সময় প্রবন্ধটা পড়ছিলাম তখন হঠাৎ করে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে আসলো। সেটা হচ্ছে যে আমাদের বাসার মানে যে থাকে না ড্রয়িং রুমের মধ্যবিত্তে যেমনটা থাকে আর কি, ছোট ছোট কিছু টেরাকোটা এবং আর্ট থাকে আর কি ফ্রেম করা। তো ওইখানে ছোটবেলা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা গরুর গাড়ি, মানে এটা টেরাকোটা যে আটকে আছে, এবং এরপরে পাশাপাশি আরেকটা ছিল, মানে সেটা হচ্ছে যে এক দম্পতি, কিন্তু বাঙালিদের মতো দেখতে মনে হয় না। মানে যে আমি কখনো ওই সময় জানতাম না যে আসলে এই আর্টগুলো আসলে এই যে টেরাকোটাগুলো আসলে যে জয়নুল আবেদিন, এটা অনেক পরে জানতে পেরেছি। এই গল্পটা বলার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা যে সময় বড় হচ্ছি, আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মের সময় বড় হচ্ছে তখন জয়নুল আবেদিন খুবই প্রতিষ্ঠিত শিল্পী এবং হচ্ছে আমাদের জনসংস্কৃতির অংশ, এবং এখনো বর্তমানে অংশ, এবং আমার ধারণা ভবিষ্যতে একই রকম গুরুত্ব এবং তাৎপর্য গ্রহণ করবেন। তো সেই প্রেক্ষাপট থেকে জয়নুল আবেদিন নিয়ে প্রচুর গবেষণা হয়, আলোচনা হয়, সেই প্রচুর প্রবন্ধও লেখা হয়েছে, এবং সেই পরম্পরারই একটা অংশ হিসেবে আজকে আমরা শুনলাম আর কি যে ওই আব্দুল সত্তার, অধ্যাপক আব্দুল সত্তারের প্রবন্ধটা। এই প্রবন্ধটা দুর্দান্তভাবে উনি আলোচনা করছিলেন যে জয়নুলের মূলত যেটা করা হয় থাকে, অনেকেই তার শিল্পকর্মকে 3 ভাগে ভাগ করে থাকেন। একটা হচ্ছে যে উনি ছাত্রাবস্থায়, পরবর্তীতে মানে যে লেট কলোনিয়াল পিরিয়ডে মূলত দুর্ভিক্ষ নিয়ে যে ওনার স্কেচগুলো, এবং হচ্ছে যে পাকিস্তান করবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আর কি।
কিন্তু ওই সাধারণত আমার কাছে অনেকগুলো মনে হচ্ছে যে দুটো পর্ব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লেট কলোনিয়াল পর্বে, কারণ ছাত্র অবস্থায় যেসব পেন্টিং এঁকেছেন দেখুন ছাত্ররাই মানে যে মানে মূলত পাঠদানের অনুষঙ্গ হিসেবে এগুলো এঁকে থাকেন, কিন্তু ব্যক্তিসত্তার আস্তে আস্তে প্রকাশ পায় এরপরে। তো সেগুলো হচ্ছে যে লেট কলোনিয়াল পিরিয়ড যে দুর্ভিক্ষের যে স্কেচগুলো এঁকেছেন, এবং হচ্ছে যে পাকিস্তান পড়বেন যে ওনার ছবিগুলো, এবং মুক্তিযুদ্ধের পরে মানে 76 সালে যে সময় উনি মারা গেছেন তার আগ পর্যন্ত, যদিও উনি শেষ জীবনে খানিকটা ইনঅ্যাক্টিভ ছিলেন, হাতে গোনা কিছু ছবি এঁকেছেন নাকি, যে খুব বেশি আসলে কাজ করেননি শেষের দিকে, বিশেষত লাস্ট মানে বছর দেড় দুই থেকে। ফলে বাংলাদেশ পূর্বে আসলে ওনার কাজের পরিমাণটা রিলেটিভলি কম, বড় কাজের পরিমাণ এবং ব্যক্তিসত্তার বিকাশই হচ্ছে পাকিস্তান পূর্বে। তো ওই প্রবন্ধ আলোচক দুর্দান্তভাবে বলছিলেন সেটা হচ্ছে যে এই দুর্ভিক্ষের গল্প, সেটা হচ্ছে যে তুয়াত্তের যে দুর্ভিক্ষ ঔপনিবেশিকতা এবং উপনিবেশের প্রভাব, এবং হচ্ছে যে আমাদের এখানে যারা শিল্প চর্চা করেন তাদের মনসে আসলে উপনিবেশের প্রভাব কি, এবং সেটা থেকে বেরিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রশ্নগুলো সবসময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমারও নিজেরও একটা আগ্রহের বিষয় সেটা, ফলে এই আলাপটা আসলে আমার কাছে এই আলাপগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আমরা সবাই জানি যে ৭৩ যে মন্বন্তর এবং দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ ভয়ঙ্কর ধরনের একটা দুর্ভিক্ষ ছিল, কিন্তু এই দুর্ভিক্ষগুলো হঠাৎ করে আসার কোনো দুর্ভিক্ষ না। মানে পুরা ব্রিটিশ পর্ব যদি আমরা দেখি সেটা হচ্ছে যে প্রচুর দুর্ভিক্ষ হয়েছে। সেটা হচ্ছে যে খুব বিখ্যাত এক ঐতিহাসিক আছেন, তার খুব রিসেন্টলি একটা বই লিখেছেন, লেট ভিক্টোরিয়ান হলোকাস্ট। এই বইয়ে উনি বলছেন যে 1880 থেকে 1920 সাল পর্যন্ত ভারতে শুধুমাত্র হচ্ছে পলিসিগত কারণে প্রায় 100 মিলিয়ন লোক মারা গেছে, যেটা বা 100 মিলিয়ন মানে হচ্ছে 10 কোটির লোক শুধু মানে যে পলিসিগত কারণে দুর্ভিক্ষের কারণে মারা গেছে। এবং শুধু তাই না, সেটা হচ্ছে যে প্রবন্ধকার বললেন সেটা হচ্ছে যে মূলত ওই 15 লাখের মতো আসলে ওই যে লোক মারা গেছে হচ্ছে যে 73 মন্বন্তরে, 43 মানে 43 মন্বন্তরে। কিন্তু আমরা অনেক সময় জানি সেটা হচ্ছে যে আনঅফিসিয়াল যে মানে, এবং হচ্ছে যে অন্যান্য গবেষণা যেটা উঠে এসেছে সেখানে প্রায় হচ্ছে যে বলা হয় থাকে 3 মিলিয়ন মানে 30 লাখের মতো লোক মারা গিয়েছে আর কি। এবং এই যে প্রচুর পরিমাণ মানে যে অনাহারে মারা যাওয়ার ফলে দুর্ভিক্ষ একটা গুরুত্বপূর্ণ অবজেক্ট হিসেবে আমাদের এখানে হাজির হয়। সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই যে স্কেচের মধ্যে এই বিষয়গুলো উঠে আসাটা খুব স্বাভাবিক। কিন্তু আমার যে পাশাপাশি যেটা প্রশ্ন এবং যেটা মানে উঠে আসে সেটা হচ্ছে যে জয়নুল আবেদিন যে সময় মানে যে ওই মানে মূলত 47-এর পরবর্তী সময় যে পেন্টিংগুলো যেটা আমরা মোর দেখে থাকি সেটা হচ্ছে যে মানে যে সাঁওতালদের নিয়ে যে সিরিজটা সাঁওতাল দম্পতি, এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে যে দুই সাঁওতাল রমণী, এবং পাশাপাশি সেই সময়কার যে সংগ্রামের যে এই টপিকগুলো সেইগুলো যে সময় আলোচনা করা হয়, লার্জলি আমরা তার পেন্টিংগুলো বোঝার চেষ্টা করতে চাই সেটা হচ্ছে যে কলকাতা ফাইন আর্টসের যে ধারা এবং পরম্পরা এবং ডিবেটটা ছিল সেটার আলোকে। আমার কাছে মনে হয় হয়তো জয়নুলকে আরো ওয়াইডার প্যারাটাইমিং বোঝা দরকার, এবং তার কন্ট্রিবিউশন অথবা অন্যান্য জায়গা থেকে একটা দৃষ্টিভঙ্গি এবং বিবেচনা করাটা খানিকটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে মূলত আমরা যেটা জানি যে সেটা হচ্ছে যে কলকাতা ফাইন আর্টস, যেটা মূলত যে 1854 সালের দিকে প্রতিষ্ঠিত হয় একটা ইন্ডাস্ট্রিয়াল ফাইন আর্টস হিসাবে, কিন্তু মূলত এটা মোর মানে যে ইন্ডাস্ট্রিয়াল টেকনিকগুলো শেখানোর জন্য হলেও পরবর্তী সময় যেটা হচ্ছে এক ধরনের আর্ট এবং মূলত কি যেটা হচ্ছে যে পোস্ট রেনেসান্স আর্টটাই বেশি শেখানো হয়, যেটা হচ্ছে যে সিঙ্গেল প্রজেক্টিভ জেওমেট্রির উপরে বেস করে আর্টগুলো শেখানো হয়েছে। কিন্তু মূলত যে ব্যাটলটা যে সময় শুরু হয় সেটা হচ্ছে এখানে সময় জাতীয়তাবাদের উদ্ভব করছে, এবং হচ্ছে যে পাশাপাশি যেটা হচ্ছে যে বেঙ্গল রিভিলিজম যে সময় মার্চ করছে, সেই সময় আমরা জানি যে ইবি খাজল যে সময় অধ্যক্ষ হলেন, পাশাপাশি যে পরবর্তী সময় যে সময় অবনীন্দ্রনাথ এখানকার ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করলেন, তখন যে বেঙ্গল রিভিলিজমের প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে দাঁড়িয়েছিল যে এই এলাকার আর্টের আসলে গতি প্রবাহ কি হবে। এবং এটা পাশাপাশি খুব ওতপ্রোতভাবে জড়িত কিসের সাথে জানেন, সেটা হচ্ছে যে ঐতিহ্যের সাথে, আধুনিকতার সাথে এবং উপনিবেশের সাথে। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই তিনটা কম্পোনেন্ট এর সাথে কি সম্পর্ক হবে ঢাকার বুঝতে পারছেন শিল্প চর্চা, তার একজন উত্তর আছে জয়নুল আবেদিনের খালি, বিশেষত 60-এর এবং 70-এর দশকে। এবং আমি মূলত এই বিষয়ে একটু আলাপ করতে যাচ্ছিলাম, এবং এটা গুরুত্বপূর্ণ মনে করতে। সেটা হচ্ছে যে আমরা সাধারণত মানে খুব স্বাভাবিক একটা বিষয়, সেটা হচ্ছে যে মানে জয়নুলের সময় 70-এর দশক এবং 60-এর দশকের সাঁওতাল দম্পতি আছেন, এটা সাধারণত আমরা নর্মালি যেভাবে দেখি যে বেঙ্গল মিউজিয়ামের প্রজেক্টগুলো, সেখান থেকে এখানটা ভিন্ন। কারণ হচ্ছে আমরা জানি ওই সময়কার অবনীন্দ্রনাথের এবং ডিবি হাবেলের
মানে যে ইন্সপায়ারেশনের জায়গা থেকে এই এলাকার যে রেখা, তারপর হচ্ছে এই এলাকার ফিগার এবং অন্যান্য বিষয় নিয়ে একজন অনুসন্ধান চলছে। ঠিক অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত যে সিঙ্গেল পয়েন্ট আর্টের যে স্টাইল, সেটাকে কোয়েশ্চেন করার মতো অনেকগুলো স্কুলও অলরেডি ইউরোপে বিকাশ হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মানে যে কিউবিজমের। এখন খুব স্বাভাবিকভাবে যে এই যে দ্বন্দ্ব, ঐতিহ্য এবং মানে যে আধুনিকতার, এই দ্বন্দ্বে সাধারণত খুবই মানে যে স্ট্যান্ডার্ড দুইটা আনসার পাওয়া যায় দুই ভাইয়ের দুইটা অ্যাপ্রোচ থেকে, পার্শ্ববর্তী থেকে। একটা হচ্ছে গগনেন্দ্রনাথ আর একটা অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ উত্তর খুঁজেছেন কোথায়? ঐতিহ্যের মধ্যে। উনি ফিরে যেতে চেয়েছেন ঐতিহ্যে, এখানে প্রথমত ইনিশিয়ালি মোগল আর্টে, তারপরে এখানকার যে স্টাইলগুলোর মধ্যে খুঁজেছেন। অ্যাট দ্য সেম টাইম গগনেন্দ্রনাথ কি করেছেন, যেহেতু ঔপনিবেশিক আমলে রিয়েলিজমটাকে ধরার জন্য যে মানে যে সিঙ্গেল পয়েন্ট প্রজেক্টিভ জিওমেট্রিটা মূলত ডেভেলপ হচ্ছে রেনেসাঁসের পরবর্তী সময়ে, সেই প্রজেক্টিভ জিওমেট্রিটা বুঝতেছেন ভেঙে দিয়ে যেসব ধারাগুলো বিকাশ হচ্ছিল, সেই ধারাগুলোকে বুঝতে পেরেছেন, হয়তো আদর্শ হিসেবে নিয়েছেন। যেমন মনে করুন কিউবিজম তার মধ্যে একটা। তাহলে পয়েন্টটা কি? সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে যে সিঙ্গেল পয়েন্ট যে মানে যে প্রজেক্টিভ জিওমেট্রি, তার মনে হচ্ছে যে কাছের জিনিসকে বড় দেখাবে, পিছনের জিনিসকে ধূসর এবং ছোট দেখাবে। এখন এই প্রশ্নে যেটা করা হলো সেটা হচ্ছে যে এই প্রজেক্টিভ জিওমেট্রি বুঝতেছেন যে কিউবিজম কি করা হয়েছে, সেটা হচ্ছে যা আমরা দেখতে পাই না সেই অংশটাকেও দেখাচ্ছে। ফলে এটাকে একদম ইন্সপায়ারেশন এবং দিক খুলেছে। সেটা হচ্ছে কি, সেটা একদমটা বোঝা হচ্ছে কি ইউরোপিয়ান ট্রেডিশনের মধ্যেই। অন দ্য আদার হ্যান্ড জয়নুল যে সময় বুঝতে পেরেছেন 70-এর দশকে কাজ করছেন, এই কাজের মধ্যে একটা নতুন দ্বন্দ্ব যুক্ত হয়েছে। অলরেডি মানে আমরা জানি সেটা হচ্ছে যে উনি যে সময় 36-এর দিকে কলকাতা চারুকলায় যে সময় ভর্তি হয়েছেন, সেই সময় বেঙ্গল রিভিউজম খানিকটা গতি হারিয়েছে। মুকুল যে তখন হচ্ছেন যে অধ্যাপক এবং প্রথম বাঙালি অধ্যাপক, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে অন্যান্য আর্ট স্টাইলগুলো এখানে একদম প্র্যাকটিস শুরু হচ্ছে আর কি। তখন খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে তাহলে বেঙ্গল রিভিলিজমের সাপেক্ষে আমরা আসলে জয়নুলের কাজকে কিভাবে দেখবো? ওনার যে সাঁওতাল রমণী অথবা হচ্ছে যে সাঁওতাল দম্পতি থেকে শুরু করে অন্যান্য কাজগুলো, এইগুলো কি বুঝতে পেরেছেন যে মানে ইউরোপের যে প্রতিষ্ঠিত যে ব্যাকরণ, সেই ব্যাকরণকে কি উনি ভেঙে দিচ্ছেন? এবং পাশাপাশি সেটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন, যে কন্টেন্টের বিষয়ে মোটামুটি আমরা ওনাকে দেখি কনসিস্টেন্ট। সেটা হচ্ছে যে উনি আসলে উপনিবেশের বাইরে অথবা উপনিবেশ যেভাবে আমাদের এখানকার সমাজকে দেখাতে চায় তার বাইরের এক ধরনের ফোকাস দিচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কন্টেন্টের বিষয়ে কনসিস্টেন্ট হলে ফর্মের বিষয়ে হলে আসলে আমার প্রশ্ন উত্তরটা কি, এবং এটা মানে স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল না। পাশাপাশি যেটা হচ্ছে আপনি আরেকটা জিনিস আমাদের একটু লক্ষ্য করা দরকার, আমরা জয়নুলকে শুধুমাত্র 60 এবং 70 দশকের কাজ, কলকাতার মানে শিল্পচর্চা আঙ্গিকে শুধু আমরা বুঝতে পারবো না, তাকে বুঝতে পেরেছেন পাকিস্তানের মানে এন্টায়ার স্পেকট্রামের মধ্যে দিয়ে। কারণ হচ্ছে আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে মানে যে জয়নুল নিজেও একটা গুরুত্বপূর্ণ পদে কিন্তু মানে যে পদকও পেয়েছিলেন 60-এর দশকে, যেটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মানে যে পদক হিসেবে তামজা-ই ইমতিয়াজ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এর আগে যারা এই পদকটা পেয়েছিলেন তারা হচ্ছে মূলত আব্দুর রহমান চুইতাই, যে সাকিব আলী এবং হচ্ছে আনা মালিক আহমেদ। এই যে যারা এই ধরনের পদকগুলো পাচ্ছেন এবং এই পদগুলোর সাথে যে ধরনের শিল্পকর্ম চর্চা করা হচ্ছে ওই পাকিস্তানে, তার সাপেক্ষে কি কোনো জয়নুলের এই কাজগুলোর মধ্যে খুব সম্পর্ক আছে কিনা? না। উত্তর হচ্ছে আসলে উনি এক ধরনের অনেকগুলো আইডেন্টিটি এক ধরনের রিকনসিলিয়েশন করছিলেন, যেটা আমার কাছে অনেক সময় মনে হয়েছে। কি ধরনের আইডেন্টিটিগুলো রিকনসিলিয়েশন করেছিলেন? একদিকে হচ্ছে বুঝতে পেরেছেন যে ঐতিহ্যে ফেরার ধারণা, অন্যদিকে হচ্ছে যে সময় পাকিস্তান রাষ্ট্র তৈরি হচ্ছে তখন সমস্যা হচ্ছে যে সরাসরি ঐতিহ্যে ফেরা হচ্ছে যে এখানকার সেটা হচ্ছে যে ট্রেডিশনাল যে আর্ট এবং ক্রাফট, সেটা হচ্ছে যে মানে যে মূলত সেটার সাথে সরাসরি মুসলিমদের যে একটা সাংস্কৃতিক দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের মানে একটা খুব সহজ সমাধান কিন্তু লাহোরে অথবা হচ্ছে করাচিতে খুঁজে পাওয়া হয়েছে। কোথায়? সেটা হচ্ছে দুটো রাস্তা খোঁজা হয়েছে। একটা হচ্ছে ক্যালিওগ্রাফিতে, যেটা 70-এর দশকের দিকে বেশি ফেমাস হয়েছে, 60-এর দশক থেকে শুরু, আর আরেকটা হচ্ছে কি ওয়েস্টার্ন মডার্নিজমের দিকে। ফলে পাকিস্তানের ওই সমস্ত আর্টের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল জানেন ওয়েস্টার্ন মডার্নিজমের। তাহলে জয়নুল আসলে তার কন্ট্রিবিউশনটা কোথা থেকে তৈরি হচ্ছে তখন আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি জানেন, উনি 3টা ট্রেডিশনকে একদম সিনথেসাইজ করছেন এবং হচ্ছে একটা সেম টাইম বুঝতেছেন রিকাউন্সিলেশন করার চেষ্টা করছেন। কি ধরনের রিকাউন্সিলেশন করার চেষ্টা করছেন? সেটা হচ্ছে যে কি, যেমন আমরা জানি আব্দুর রহমান চুরতাই, ওনার যে কাজ, উনি মূলত মানে যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে অবনীন্দ্রনাথের এক বিখ্যাত মানে যে স্টুডেন্ট সমরেন্দ্রনাথ গুপ্ত যে সময় লাহোর মানে যে ফাইন আর্টস প্রতিষ্ঠানে গেলেন, তখন উনি অনেকেই বেঙ্গল রিভিউজম প্রজেক্ট দিয়ে ইন্সপায়ার করেছিলেন। আব্দুর রহমান চুরতাই কিন্তু ওয়ান অফ দেম।
এবং তখন উনি কি করলেন সেটা হচ্ছে মুঘল পেন্টিংয়ের স্টাইল নিয়ে সেটা বই করেছেন। মির্জা গালিব সহ অন্যান্য ওদের পেন্টিংটাকে এক ধরনের কবিতাটাকে পেন্টিংয়ে ট্রান্সফর্ম করছেন এবং এক ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। এট দ্য সেম টাইম আপনি দেখবেন কেন সাকিব আলী অথবা আনা মালিক আহমেদ এনারা যে কাজটা করছেন, একজন হচ্ছে মূলত সিচুয়েটেড লাহোরে আর একজন পাঞ্জাবে, ওনারা যেটা কি করছেন পোস্ট এক্সপ্রেশনিস্ট পেন্টিং আছে। এবং খুব বিখ্যাত আনা মালিক আহমেদের খুব বিখ্যাত একটা পেন্টিং আছে ডান্স অফ ডেথ, যেটা মূলত হচ্ছে যে আমরা যে গয়নিকা দেখি সেটা খানিকটা হচ্ছে গয়নিকার মধ্যে একদম ম্যাটারনিটি। সেই ম্যাটারনিটি হচ্ছে কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে যে বমটা ফেলা ছিল এই সময় সেখানে। এবং এই যে বিভিন্ন আঙ্গিকের যে কাজ চলছে সেই কাজের মধ্যে বুঝতে পেরেছেন উনি যেখানে করছেন যে কন্টেন্টটা দেখছেন কি আমাদের এই এলাকার সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কি সাঁওতাল, সাধারণ মানুষ হচ্ছে যে কৃষক শ্রেণীর মানুষ এবং অন্যান্য জায়গায়। কিন্তু ফর্মের ক্ষেত্রে যে সিনথেসাইজেশনটা হচ্ছে এই সিনথেসাইজেশনটা কি বুঝতে পেরেছেন আমাদের এই এলাকারই শুধুমাত্র, নাকি উনি এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। এইটা একটা খানিকটা মানে স্পষ্টতর হয় উনি যে সময় মূলত একটা বেশ কয়েকটা ইন্টারভিউতে, বিশেষত মুক্তিযুদ্ধের পর একটা ইন্টারভিউতে বলছিলেন সেটা হচ্ছে যে ঐতিহ্য এবং আধুনিকতার প্রশ্ন আসলে ওনার অবস্থান কি হবে। উনি বলছেন যে আমাদের যে কোনো ট্রেডিশনের মধ্যে ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্যের মধ্যে শুধুমাত্র আমরা আবর্তিত হলে হবে না, সময়ের প্রয়োজনে আসলে আমাকে বুঝতে পেরেছে আমাদেরকে মানে আধুনিক যে টেকনিকগুলো আত্মস্থ করতে হবে। ফলে ফর্মের বিষয়ে উনি সবসময় একজন সিনথেসাইজেশন ছিলেন। কিন্তু এই সিনথেসাইজেশন কি বুঝতে পারছেন যে মানে যে ইউরোপীয় বুঝতে পারছেন আধুনিকতাকে থেকে কোন সম্পূর্ণতা ডিপার্চার করে, ওদের হচ্ছে একদমই ডিপার্চার করে না তার মধ্যে। ফলে হয়তো দেখার এবং গেজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে। যে সময় কোনো এক ঔপনিবেশিক আমলে যে সময় আমাদের এখানকার বুঝতে পারছেন সাঁওতাল তো আমাদেরকে দেখা হচ্ছে কিসের অংশ হিসেবে, প্রকৃতির অংশ হিসাবে। কিন্তু মানে যে সময় জয়নুল আবেদিন দেখছেন আপনি দেখবেন যে এই ছবিগুলো দেখলেই পেন্টিংগুলো দেখলেই মনে হয় কি জানেন এই সাঁওতাল দমনীগুলো কোনো প্রকৃতির অংশ না, সে আসলেই বুঝতে পেরেছেন খুব স্টাবলিশ প্রতিষ্ঠিত আমাদেরই একটা অংশ হিসাবে প্রতিষ্ঠা, এবং হচ্ছে যে আমাদের এই যে দৈনন্দিন জীবনে যে বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছেন। কিন্তু আমার প্রাসঙ্গিক একটা প্রশ্ন থেকে যায় এবং এই প্রশ্নটা ছেড়ে আসলে আমি আলাপটা শেষ করবো আর কি, বেশি সময় নিব না। সেটা হচ্ছে যে জয়নুলের এই সময়কার যে কাজগুলো আছে না, এই কাজগুলোর মধ্যে আমরা কখনো যাদের মানে চিত্রায়িত করা হচ্ছে তাদের চেহারাটা পরিষ্কার দেখি না। মানে আপনি 60-এর এবং 70-এর দশকের মানে যে এই যে পেন্টিং এর যে অবজেক্টগুলো আছে তাদের যে ফেসের প্রোফাইল পরিষ্কার দেখা যায় না। এটা গুরুত্বপূর্ণ প্রচুর পেন্টিং এর কারণটা কি। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে রেখে যায় সেটা হচ্ছে যে জোয়ানি কিন্তু অনেকটা সে বুঝতে পেরেছেন খুবই সেলিব্রেটেড পেন্টার ছিলেন মানে যে পাকিস্তান পড়বেও। সেটা হচ্ছে যে পাকিস্তানের বুঝতে যদি আপনি ওই যে দুই সাঁওতাল রমণী আসলে বুঝতে পেরেছেন মানে ওই সময়কার গভর্নমেন্টের প্রচুর যে মানে যে ওই আমরা যদি মানে যে ওইখানে যে সময়কার যে প্রকাশনীগুলো ম্যাগাজিনগুলো প্রকাশিত হচ্ছে দেখা যায় এটাকে ফিচার করা হতো। তার একটা হয়তো গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছিল যে জয়নুল শুধু যে বুঝতে পেরেছেন তার কার্যকলাপ মানে যে চিত্রকর্মের মধ্যে যে বাঙালি জাতীয়তাবাদের মানে যে একটা ভিত্তি যে স্থাপিত হয়েছে সেটা হচ্ছে যে 52 কর্তৃক, শুধু তাই না পাশাপাশি হয়তো বুঝতে পেরেছেন পাকিস্তানের যে অপরাপর যে গেজগুলো আছে তার মধ্যে একটা গেজ হিসাবে হয়তোবা বিবেচনা করা হয়েছে। ফলে হয়তো উনি পাকিস্তানের খুবই সেলিব্রেটেড ছিলেন। কিন্তু আমরা প্রথমে বলেছি এই আলোচনার মধ্যে দিয়ে আমরা যখন বড় হচ্ছি উনি হচ্ছেন কিন্তু বাংলাদেশে হচ্ছেন সবচেয়ে প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে একজন, এবং হচ্ছে তার সাথে হয়তো অনেকে কম্পেয়ার করা সম্ভব না প্রতিষ্ঠার দিক দিয়ে, এবং হচ্ছে আমাদের মানে জনপরিসরের মনস্তত্বের অংশ। কিন্তু একটা সেম টাইম উনি পাকিস্তান পূর্বেও খুবই সেলিব্রেটেড ছিলেন। ওই সময়কার যদি বুঝতে পেরেছেন মূলত মানে যে 47 থেকে 71 পর্যন্ত যেসব আর্ট হিস্ট্রিগুলো লেখা হয়েছে ম্যাক্সিমাম বইয়ের কাভারের ফিচারে কিন্তু জয়নুলের মানে যে দুই রমণী বইটার ছবিটা পাওয়া যায়। তো এই বলে আমি আলোচনা শেষ করছি, ধন্যবাদ। সুধীবৃন্দ, অধ্যাপক সৈয়দ আজিজুল হক। আজম আজকের প্রবন্ধ উপস্থাপক আমার স্নেহভাজন ছাত্র সহযোগী অধ্যাপক আব্দুল সাত্তার, শিল্পী এবং অন্যতম আলোচক ডক্টর সৈয়দ মিজার, আর আমাদের স্বাগত বক্তা চলে আসে আচ্ছা সচিব বাংলা একাডেমি। তো আমাদের ছাত্র আব্দুল সাত্তার শিল্পীরা কথা বলতে একটু ভয় পায়, আবার আমার সরাসরি ছাত্র হওয়ার কারণে ও আর একটু ভয়ের মধ্যে ছিল, কিন্তু ও যে পাঠ করেছে খুব সুন্দরভাবে পাঠ করেছে। লক্ষ্য করেছেন যে ঠিক মানে তার ভয়টা কাজ করে নাই। আমি আগেই বলছিলাম যে তুমি নির্ভয়ে পাঠ করবা,
এবং একটি সুলিখিত প্রবন্ধ সে উপস্থাপন করেছে। ভুল টুল কম, একেবারেই কম আর কি। সুতরাং আমি ওকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমার প্রত্যাশার অতিরিক্ত সে পারফর্ম করেছে আর কি, সেজন্য আর একবার ধন্যবাদ। ছাত্ররা ভালো করলে শিক্ষকদের মনটা ভরে যায় আর কি, ভালো লাগে আর কি। সুতরাং সেই ভালো লাগা নিয়ে আমি আসছি। দুই একটা জায়গা বলবো, মানে এমনিতে সুলিখিত এবং জয়নুল সম্পর্কে যত ধরনের কথাবার্তা থাকা উচিত। আর একটা হলো যে আমাদের তো কথার মধ্যে বিষয়টাই প্রাধান্য পায় বেশি, কিন্তু একজন শিল্পী যখন কথা বলেন তখন বিষয়ের সঙ্গে তার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন এবং তার আঙ্গিক সম্পর্কে কথা বলেন। সুতরাং সেই কথাগুলো ওর এই লেখার মধ্যে আছে এবং সেটা ভারসাম্যপূর্ণভাবেই আছে আর কি। আমি বলবো যে ইমব্যালেন্সড হয় না আর কি, খুব ব্যালেন্সডলি সে বলেছে আর কি। তো সেই জন্য ওকে ধন্যবাদ জানাই। দুই একটা তথ্য ৩৯ সালে যেটা ক্যানভাসে তেল রঙে আঁকা ফসল মারে, এটা আসলে ৩৪ হবে না, বিভিন্ন বইতেই ভুল আছে, এটা আসলে ৩৮ সালের ঘটনা। আর দুই একটা বিষয়ে আমার, যেমন ৭০-এর ফেব্রুয়ারিতে যে নবান্ন শিরোনাম, এটা নিয়েও ওর দোষ না, মানে বইতেই ভুল আছে আর কি, এটা একটু দেখে নেওয়া ভালো আর কি। আসলে নবান্ন শিরোনামের যে স্ক্রল, যেটা প্রথম জয়েন রাখলেন, সেটার তারিখ নিয়ে একটু গোলমাল আছে আর কি। আর ভাষা আন্দোলন আর ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক চিত্র স্কেচ রচনা করেছেন, এই কথাটা বোঝা ঠিক না আর কি, এইভাবে বলাটা ঠিক না। খুব বেশি কিছু দেখেন না। ৫২ সালে ভাষা আন্দোলনের সময় জয়নুল ঢাকাতেই ছিলেন না। আর পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ নিয়ে ঐতিহাসিক বিষয়ে ছবি আঁকছেন কিনা, বা এই তুমি যে বাসের কেল্লাটা আছে, কিন্তু এই দুটো পলাশীর যুদ্ধ আর সিপাহী বিদ্রোহ নিয়ে, আচ্ছা, এগুলো ওই হয়েছে কি যে অনেক সময় সরকারি কমিশন ওয়ার্ক হিসাবে অনেক সময় কাজ করাতে, সেই ধরনের, এটা ঠিক নিজের শিল্প না আর কি। অনেক সময় যে এই কাজ গভর্নমেন্ট করতে চায়, তো তাকে যে এইটা একটু এঁকে দেন, মানে কোন একটা জায়গায় হয়তো যাবে, সেটা সেরকম ভাবে হতে পারে আর কি, হতে পারে। তো যাই হোক, এগুলো তার কাজ হিসেবে অত মানে বিখ্যাত না। তো আমি যেটা বলবো, আমাদের পরের বক্তা যিনি আলোচনা করলেন, তিনি অনেকগুলো দিক ধরে 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 গিয়েছেন আর অনেক রকম কথা অনেকভাবে বলার চেষ্টা করেছেন। ইতিহাসের পরিপ্রেক্ষিতে সেই অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথকে ধরে, তারপর চুগতাই, এবং তারপরের পাকিস্তানি যে আর্টিস্টরা সাকির এদের সহ, তার বলার পার্সপেক্টিভটা মানে অনেক দিন, মানে বৃহৎ পার্সপেক্টিভে আনার চেষ্টা করেছেন সেইভাবে। আর সেইখানে ঔপনিবেশিক বিষয়গুলোকে নিয়েও কিছু কথা বলার চেষ্টা হয়েছে আর কি, আমাদের দুর্ভিক্ষ, মানে ৪৩-এর দুর্ভিক্ষ সহ। আমি আলোচনাটাকে অন্য জায়গায় একটু বলতে চাই, সেটা হলো জয়নুল আমাদের প্রধান শিল্পী, প্রধানের চেয়েও প্রধান আর কি, প্রধানতম প্রতিকৃত শিল্পী বলি আমরা। প্রধান আমাদের এই ৪৭ উত্তর কালের যে বাংলাদেশ, যে ভৌগোলিক ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রধান শিল্পী, এবং আমাদের চিন্তা জগৎকে শৈল্পিক যে ধারায় তিনি সবচেয়ে বেশি উজ্জীবিত করেছেন। এখন এই যে একজন, মানে সেই ১৯৩২ সালে কলকাতা আর্ট স্কুলে পড়তে যাওয়া একটি সাধারণ পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত অসচ্ছল পরিবার থেকে যাওয়া আর কি, এবং সাংস্কৃতিক পটভূমিবিহীন একটি পরিবার, সেখান থেকে যাওয়া, কি অদম্য তৃষ্ণা শিল্পের প্রতি থাকতে পর যাওয়া যায়, সেইটির সঙ্গে আমরা যদি উপনিবেশবাদ বিরোধী যে চিন্তা আমাদের ঔপনিবেশিক কালেই ছিল, সেইটার একটা তুলনা আমরা করতে পারি, বা তার সঙ্গে একটা রিলেট করতে পারি আর কি। যে একটা, মানে ময়মনসিংহ শহর তখন একটা জেলা শহর হলেও আর কি, মফস্বল কলকাতার রাজধানী, ৩২ সালে অবশ্য বাংলার রাজধানী, সে ভারতের রাজধানী নাই, কিন্তু সেইখানে তিনি গেলেন, এবং গিয়ে যেটা হলো যে তাকে কারো মানে তোষামদে কিংবা কারো কেউ তাকে ওখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তিনি তার নিজের যোগ্যতায়
সেই যোগ্যতা হলো একজন শিল্পীর যেটা একেবারে বেসিক যেটা শক্তি আর কি, সেই শক্তিটা হলো ড্রয়িং। মানে জয়নুলের ড্রয়িং এত শক্তিশালী ছিল আর কি যে তাকে ওই ভর্তিতে কোনো রকম বাধা পেতে হয়নি। এবং যেটা মানে কলকাতার আর্ট স্কুলে সেই সময় ব্রিটিশ পিরিয়ডের স্কুলের নিয়ম ছিল অত্যন্ত কড়াকড়ি, সেই কড়াকড়ি নিয়মের মধ্যেও তিনি যে সময়ে তাকে স্কুল থেকে যে বৃত্তি দেওয়া হয় আর কি, সেটা 1 বছর পরে দিতে হয়, কিন্তু তার এই শক্তিমত্তার কারণে তিনি সেটা অর্জন করেছিলেন। 1 বছর পর হওয়ার আগেই তিনি বৃত্তিটা পেয়েছিলেন। এটা তথ্যটা যে গুরুত্বপূর্ণ অন্য কারণে বলছি আর কি, সেটা বলছি এই জন্য যে একজন গ্রাম থেকে যাওয়া, মফস্বল থেকে যাওয়া, রাজধানীতে যাওয়া এবং ওই ধরনের একটা পরিবেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, সেটা হলো ভেতরকার শক্তি। এখন সেই শক্তিটার পরিচয় তিনি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দিয়েছেন, কিন্তু সেই শক্তিটাকে তিনি ব্যবহার করলেন কি কাজে ব্যবহার করলেন সেইটা দেখার বিষয় আর কি। দেখার বিষয় হলো যে ব্যবহার করলেন কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের উন্নতি সাধনের জন্য না। তিনি যে তার স্কুলে পাঠের সময় তাকে বলা হয়েছিল, মুকুলদের অত্যন্ত স্নেহভাজন ছাত্র ছিলেন। মুকুলদের আমাদের বক্তা বলেছেন আর কি, মুকুলদের প্রথম বাঙালি অধ্যক্ষ কলকাতা আর্ট স্কুলের। তিনি তাকে বলেছিলেন যে ইন্ডিয়ান আর্ট পড়ার জন্য, মানে প্রাচ্যকলা বিষয় পড়ার জন্য, কিন্তু জয়নুল সেটা নেন না। তিনি নিলেন সেই পাশ্চাত্য যে একাডেমিক ধারা, সেইখানে তিনি নিজেকে দক্ষ করে তোলার জন্য সেই বিভাগে ভর্তি হলেন। কিন্তু মনোভাবের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে তার যে তিনি যে পাশ্চাত্যমুখী তা নয়। পাশ্চাত্যমুখিতা পরিহার করে তার দৃষ্টি দেশের দিকে, গ্রামের দিকে, বাড়ির দিকে, ব্রহ্মপুত্রের দিকে, ময়মনসিংহের দিকে। এবং তিনি যে ছাত্র জীবনেই যে গোল্ড মেডেল পেলেন, যেটা সেই ছবিটা ওই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলের জনজীবনের ছবি এঁকেই তিনি সেটা দিয়ে পুরস্কার পেলেন। এবং যেটাকে সাধারণত ইমপ্রেশনিস্ট ধারার চিত্রকলা বলা হয়, অর্থাৎ তাৎক্ষণিকভাবে তিনি সেই সব ছবি এঁকেছিলেন আর কি। সুতরাং মনোভাবটা বোঝা যায়, চিন্তার ধারাটা বোঝা যায় আর কি, যে তিনি কাগজে কলমে ওই পাশ্চাত্য ধারাকে রপ্ত করছেন একদিকে স্কিলের জন্য, কিন্তু তার মনোভঙ্গি, দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা সেটা দেশকে কেন্দ্র করে, দেশের মানুষকে কেন্দ্র করে। এর বাইরে কি হতে পারতো? হতে পারতো অতুল বসুর মতো পোর্ট্রেট পেইন্টার হতে পারতেন, কারণ সেই সময় তো পোর্ট্রেট পেইন্টার হওয়া মানে একটা বড় যে রাজকীয় বিষয় আর কি। বড় বড় জায়গা থেকে ডাক আসে, দিল্লি থেকে ডাক আসে পোর্ট্রেট করার জন্য আর কি। সুতরাং জয়নুল পোর্ট্রেট পেইন্টার হলেন না, উপনিবেশবাদী ধারার শিল্পী হলেন না, কিন্তু তিনি আঁকলেন ওইটা। এবং 43-এ এসে যে দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি ভারত বিখ্যাত হলেন, বড় বড় শিল্পীরা তারা দেখে যে এত ছোট ছেলে, মানে তখন তার বয়স 27 বছর, সেটা ওই বৃদ্ধ শিল্পীদের কাছে ছোট ছেলে। দিল্লিতে তিনি ওর পরপর যে গেলেন, 43-এ পরে 45-এ দিল্লিতে গিয়েছিলেন আর কি, বড় বড় শিল্পীরা দেখে তো অবাক যে এই জয়নুল। এবং এইখানে উপনিবেশবাদ বিরোধী চিন্তার কারণেই যে ওই ছবিগুলো তিনি আঁকতে পারলেন আর কি, যে ছবিগুলো তাকে দেশের সঙ্গে, মানুষের সঙ্গে একাত্মতা, যে এই আজকের পেপারের যেটা মূল বিষয় হলো মানুষ, সেই মানুষের সঙ্গে আর একটা কথাও জড়িত, সেটা হলো অনেক সময় বাঙালি মুসলিম পরিবার থেকে গেছেন। মুসলিম এই যে একটা বর্গ, এই বর্গটা তো আর্টের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে তো এই বর্গ তো পিছিয়ে পড়া, সবাই জানেন। এবং কোনো কোনো ধর্মীয় গোড়ামির দিক থেকে এইগুলো অনেকের কাছে নিষিদ্ধ। তো সুতরাং সেই ধরনের পরিবার থেকে গেছে। কিন্তু শুনলে অবাক হবেন যে এইটা তার জন্য একটা আশীর্বাদ হয়ে গেল। মানে যেটা যে জায়গাটা বিরোধী হওয়ার কথা, যে জায়গাটা পিছনে থাকার কথা, মুসলিম হিসাবে তার জন্য এটা কিভাবে আশীর্বাদ হলো। অর্থাৎ তার সামনে যেমন যারা মুসলিম বর্গের বাইরের যারা, অমুসলিম যারা, তাদের তো ঐতিহ্যে, এই যে অবনীন্দ্রনাথের কথা বলা হলো ঐতিহ্যের শিল্পী, ঐতিহ্যমুখিতা, সেই ঐতিহ্যমুখিতায় যখন অবনীন্দ্রনাথ ভারত মাতা আঁকেন, এটা তো 20 শতকের শুরুর দিকে, তো ভারত মাতা আঁকার মধ্যে কিন্তু অন্যরকম চিন্তা কাজ করে, তার মধ্যে পুরাণ কাজ করে, অন্য চিন্তা কাজ করে।
কিন্তু একজন মুসলমানের কাছে তো কুরআন বলে কিছু ঐতিহ্য নাই। তার জন্য আশীর্বাদ হয়ে গেল যে তার কাছে তো মানুষ আছে, তার সামনে মানুষ, সুতরাং তিনি দেখছেন মানুষ। নন্দলাল বসু ছবি এঁকেছেন দুর্ভিক্ষ নিয়ে, তিনি আঁকলেন অন্নপূর্ণা। অন্নপূর্ণা আঁকার মধ্যে তো ওই কুরআন কাজ করছে, কিন্তু জয়নুলের কাছে তো কুরআন নাই মুসলিম হওয়ার কারণে, তার সামনে তো কোনো কুরআন নাই। তিনি তো তার যে ধর্ম সেই ধর্মেরও কোনো কুরআন নাই যে যা আঁকলেন, কারণ ওই আঁকাটা তো নিষিদ্ধ তার। সুতরাং তার কাছে মানুষ, সুতরাং সেটা হয়ে গেল তার জন্য একটা আশীর্বাদের ব্যাপার। সুতরাং 43-এর দুর্ভিক্ষের ছবি যে তিনি যে এতটা খ্যাতি অর্জন করতে পারলেন, তার মূলে কিন্তু ওই চোখের দৃষ্টির সামনে হলো মানুষ, মানুষের ছবি আঁকতে হবে। মানুষ মারা যাচ্ছে, মানুষ ক্ষুধার্ত, মানুষ অনাহারী, মানুষ মরে পড়ে আছে, এবং মৃত মায়ের বুকের দুধ পান করছে শিশু সন্তান, বেঁচে আছে তখন, আর মা মারা গেছে আর কি। তাই এগুলোর সঙ্গে একেবারেই মানবিক বিষয়টা জড়িত, মানুষের বিষয়টা জড়িত। সুতরাং সেটাই তাকে অনেক বেশি অনুপ্রাণিত করলো। সুতরাং উপনিবেশ বিরোধী যে মনোভাব সেটা ওর মধ্যে আছে। তো সৃষ্টি হয়েছে উপনিবেশবাদের দ্বারা, নাহলে তো বাংলায় দুর্ভিক্ষ হয় না। একটা সুন্দর আমরা তথ্য পেলাম আর কি, যে কত 20 কোটি, 1880 থেকে 10 কোটি। আর সেই শুরুতে আমরা জানি যে 1176 যে মরণোত্তর, সেখানে প্রায় 3 ভাগের 1 ভাগ লোক মারা গেছে। শোনা যায় যে 1.5 কোটির মধ্যে 50 লাখই মারা গেছে, 3 কোটির মধ্যে 1 কোটি, তার মানে 3 ভাগের 1 ভাগ মারা গেছে। তো এই যে তথ্যগুলো আর কি, তার সর্বশেষ নিদর্শন আমরা 43-এর দুর্ভিক্ষের মধ্যে দিয়ে পেলাম আর কি। সুতরাং উপনিবেশবাদ এটা তো আর জয়নুল আর লিখে দিবেন না যে এটা ব্রিটিশ বিরোধী ছবি আঁকছি আর, কারণ এটা তো ব্রিটিশ বিরোধী। এখন এই যে উপনিবেশবাদ বিরোধী যে তার মনোভঙ্গি, সেই মনোভঙ্গি থেকেই আমরা 47 উত্তরকালের যে জয়নুলকে আমরা পেলাম, সেই জয়নুলের মধ্যেও একই রকম উপনিবেশ বিরোধী মনোভাব রয়ে গেল। কারণ তিনি এসে দেখলেন যে তিনি আরেকটি উপনিবেশবাদী মানে শৃঙ্খলের মধ্যে, উপনিবেশবাদী শৃঙ্খলের মধ্যে পড়েছেন। কারণ কলকাতায় থাকতে যখন পাকিস্তান হবে এই নিয়ে শিল্পীদের মধ্যে প্রচন্ড রকম একটা উৎসাহ উদ্দীপনা আর কি, যে ঢাকা একটা কেন্দ্র হতে যাচ্ছে, সেখানে গিয়ে আমরা আর্ট স্কুল করব, এবং ভাগাভাগি হচ্ছে যে এই আর্ট স্কুল, কলকাতা আর্ট স্কুল, এটা আমার অংশ, কয়টা চেয়ার আমরা পাবো, কয়টা টেবিল এখানে থাকবে, কিন্তু কিছুই তো পাওয়া গেল না। তো যাই হোক, সেই সব ভাগাভাগি ওখানে বসে হিসাব নিকাশ হচ্ছিল, সেটা পাওয়া গেল না। কিন্তু এখানে এসে ওই পণ যেখানে একটা স্কুল করতে হবে, আর্ট স্কুল না করলে আমাদের একজন তো এক এক স্কুলের শিক্ষক হয়ে গেলেন আর কি, কেউ চিটাগাঙে, কেউ ঢাকায়, কেউ ময়মনসিংহে। তো এখন এখানে এসে স্কুলটা করলেন যে এই মানুষগুলোকে আমরা এই শিল্পের ধারায় রাখবো। এখন শিল্পের ধারায় আমার জনগণকে রাখতে হবে, কিন্তু দেখা গেল যে পাকিস্তানি শাসকরা তার বিপক্ষে। এটা প্রথমেই বুঝেছেন জয়নুল, বলেছেন একজন যে জয়নুল পাকিস্তানে একেবারে প্রধান শিল্পী হয়েছে, শুধু পূর্ব বাংলার না, শুধু ঢাকার না, সমগ্র পাকিস্তানে। কিন্তু জয়নুলকে পাকিস্তান সরকার অত্যন্ত গুরুত্ব দিতেন, মানে ওই কারণ ওই 43-এর দুর্ভিক্ষের মধ্য দিয়ে জয়নুল কিন্তু সারা ভারতে ওই খ্যাতিটা অর্জন করেছিলেন, যেটা পাকিস্তান সরকারের কাছেও এই তথ্যটা ছিল, এবং পাকিস্তানের যারা শিল্পী তাদের কাছেও ছিল। জয়নুল 48 সালে হলেন সেই প্রেস এবং প্রকাশনা মানে তথ্য দপ্তরে, সেইখানে চাকরি নিয়ে গেলেন, এবং এটা তিনি তখন এখানে স্কুলটা শেষ করেছেন, মানে হয়ে গেছে, তিনি প্রিন্সিপাল হবেন, এইসব তার মধ্যেই তাকে এই চাকরি দেওয়া হলো, কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি, সেজন্য তিনি করাচিতে গেলেন। করাচিতে গিয়ে তার উপলব্ধি হলো যে যে পাকিস্তান হয়েছে, এই পাকিস্তানের এই অংশ আর আমার অংশ এক না, এক সংস্কৃতির না, ওরা আমরা আলাদা, এবং এই উই অ্যান্ড দে এই চিন্তাটা তার মধ্যে এসেছে। এবং এই চিন্তাটা আসার কারণেই তিনি তখন ভাবছেন যে আমাদের এই যে আরেকটা ব্রিটিশ আমলের মধ্যে আরেকটা উপনিবেশবাদী শাসন শৃঙ্খলার মধ্যে আমরা পড়ছি, এইটা থেকে বের হওয়ার উপায় কি, এবং এইখানে আমাকে কিভাবে লড়াইটা সংগ্রামটা করতে হবে, আর এইখানকার শিল্পের সংগ্রামটা কোথায়, সেই সংগ্রামটা তিনি করলেন কিসে, তিনি ওই লোকশিল্পের কাছে আশ্রয় নিলেন।
এর মধ্যে দুইবার তিনি ইউরোপ গেছেন, আমেরিকা গেছেন, জাপান গেছেন, মানে 51-52 এবং 56-57 মিলে। এবং ওই যাওয়া, বাইরের যাওয়া, যেটা ইউরো আমেরিকান কেন্দ্রিক চিন্তায় আবিষ্ট হওয়ার কথা, যেটা তিনি ওই ফোর্ড ফাউন্ডেশনের টাকায় যে গেলেন 56-57-তে, তখন তারা তো নিয়ে যায় তাদের চিন্তায় উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু জয়নুল কিন্তু তাদের চিন্তায় উদ্বুদ্ধ হয়ে আসেন। তিনি দুইবারই ফিরে এসে বললেন যে আমাদের যে আধুনিকতা, এই আধুনিকতা আমাদের এই লোকশিল্পের কাছে, আমাদের ঐতিহ্যের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের এই আধুনিকতার পরিচয় দিতে হবে আর কি, শিল্পকলা। এবং তিনি নিজের যে চিত্রকলা, নিজে যে ছবি আঁকলেন, সেই ছবির মধ্যে সেই ঐতিহ্যকে, তার ময়মনসিংহের টেপা পুতুলের কলা, সেটা আমরা দেখি পানিয়ার মায়ের মধ্যে আর কি। সুতরাং আর একদিকে তিনি লোকশিল্পের এক্সিবিশন করলেন 1955 সালে। তিনি যে লোকশিল্পের এক্সিবিশনটা করলেন এই পূর্ববঙ্গ, পূর্ব বাংলা, কখনো পূর্ব বাংলার নাম, কখনো পূর্ব পাকিস্তান হয় নাই 56-র আগেই, সেই পূর্ব বাংলার সব জেলা থেকে লোকশিল্পের উপাদান সংগ্রহ করে তারপর এক্সিবিশনটা করলেন। এবং সেই এক্সিবিশনের মধ্য দিয়ে তিনি পাকিস্তানি শাসকদেরকে দেখাতে চাইলেন যে সাংস্কৃতিকভাবে তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শোষণ করতে পারো, দাবিয়ে রাখতে পারো, পদদলিত করতে পারো, কিন্তু সাংস্কৃতিকভাবে আমরা তোমাদের থেকে অনেক উন্নত। এই মেসেজটা তিনি দিলেন, মুখে দিলেন না, কাজের মধ্যে দিয়ে। 55 সালে যে লোকশিল্পের এক্সিবিশনটা করলেন, সেই এক্সিবিশন করার মধ্য দিয়ে তিনি সেটা তাদেরকে বুঝিয়ে দিলেন। এবং আমরা দেখি যে পরবর্তীকালে তিনি যে লোকশিল্প ফাউন্ডেশন যে করলেন সোনারগাঁয়ে, ওই 55 সালের ওই চিন্তা থেকেই ওই ধারাটা চলছিল তার ভিতরে। এবং তিনি এই লোকশিল্পের উন্নতির জন্য লোকশিল্পকে আধুনিক শিল্পের সঙ্গে তার অ্যামালগেমেশনের মধ্য দিয়ে বা তার সমন্বয়ের মধ্য দিয়ে যেভাবে হোক একটা সমন্বিত রূপ দিয়ে তারপর তিনি আধুনিকতাকে চর্চা করার চেষ্টা করেছেন এবং তার ছাত্রদেরকেও তিনি সেইভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, যেটা পাকিস্তানের বা এই পূর্ববঙ্গে, যেটা 60-এর দশকের কথা আমাদের আলোচক বলছেন আর কি। 60-এর দশক ছিল আর একটা ভিন্ন মেরুর আর কি। সেটা আমাদের এখানকার যারা ছাত্ররা বিদেশে গেছে, জয়নুলেরই ছাত্র যারা বিদেশে গেছে, বিদেশে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে অ্যাবস্ট্রাক্ট যে এক্সপ্রেশনের যে ধারাটা, সেই ধারার সঙ্গে অনেকেই, আমিনুল ইসলাম থেকে শুরু করে অনেকেই এটার সঙ্গে যুক্ত হয়েছেন। এবং এখানে কিবদিয়া স্কুল বলে স্কুল চালু হয়েছে 60-এর দশকে। এই যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের ধারাটা প্রবল হয়ে উঠছে, জয়নুল কিন্তু সেটার মধ্যে যান নাই। জয়নুল যান নাই, জয়নুল কিন্তু আঁকলেন গিয়ে সেই 70-এ এসে কোথায় তিনি দুইটা স্কল চিত্র, যেটা আমরা পাচ্ছি, যে একটা হলো নবান্ন এবং আর একটা মনপুরা 70। এই দুইয়ের মধ্যে কিন্তু তার উপনিবেশ বিরোধী মানসিকতা, তার দেশপ্রেম এবং জনগণের সঙ্গে, মাটির সঙ্গে তার যে সম্পর্ক, এবং উপনিবেশবাদ যে কেন্দ্র এবং প্রান্তের ধারণা সৃষ্টি করছে। আমি লম্বা করি না, মানে সংক্ষিপ্ত করে বলি। উপনিবেশবাদেরই যে সৃষ্টি, যে কেন্দ্র এবং প্রান্ত, সেন্টার এবং পেরিফেরি, জয়নুল সেন্টারের সঙ্গে কিন্তু ছিলেন। জয়নুলকে কিন্তু আগেই বলছি, জয়নুলের সঙ্গে পাকিস্তানি সরকারের বড় বড় যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই যে পরবর্তীকালে ভুট্টো আমাদের এত ক্ষতি করেছে আর কি, সেই ভুট্টোর সঙ্গেও ব্যক্তিগত সম্পর্ক ছিল জয়নুলের। মানে এইসব সত্ত্বেও চিন্তা ভাবনার দিক থেকে জয়নুল যে কতটা প্রান্তমুখী, প্রান্তের জন্য তিনি করেছেন। এই প্রান্ত, এই নবান্ন স্কল চিত্র কিংবা 70-এর যে মনপুরা 70 যেটা আঁকলেন, যে মনপুরায় যে 10 লক্ষ লোক মারা গেল একটা রাত্রের সেই বিপর্যয়, যে নভেম্বরের 70-এ, যেখানে পাকিস্তান সরকার সেই সময় আসেনি, সাহায্য দেয়নি, এবং সেইটার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে যদিও ছবিটা আঁকা হয়েছে 73 সালে, এটা একটা প্রচন্ড রকম প্রতিবাদ। এটা একটা, এই ছবিটা একটা মহাকাব্যিক চিত্র, একটা এপিক ফর্মের একটা চিত্র, এবং যার মধ্যে মানুষের দুর্দশা এবং মানুষের উঠে দাঁড়ানোর যে প্রচেষ্টা, একেবারে সবশেষে একটা আছে যে বেঁচে আছে যে লোকটি, এবং সেটার মধ্যে দিয়ে আর এক ধরনের প্রতীকী উদ্ভাসন তার মধ্যে আমরা দেখি। আর নবান্নের মধ্যে আমাদের দেশটাকে দেখি, একটি দেশের যে
উন্মূলিত মানুষের যে ছবি, আবার এই নবান্নের সমস্ত ঘটনাবলী নিয়ে যে ছবি। তো কেন্দ্র প্রান্তের যে কথা বলছিলাম, প্রান্তের মানুষ হিসেবেই তিনি কিন্তু প্রান্তীয় জনগোষ্ঠীর যে চিন্তা ভাবনা, ইউরোকেন্দ্রিকতাকে পরিহার করে বা উপনিবেশবাদের চিন্তা ভাবনাকে পরিহার করে প্রান্তকে আঁকড়ে ধরা দুটো প্রতিষ্ঠানের কথা যদি উল্লেখ করি তাহলে আরো প্রমাণ হবে। আর সেটা হলো যে তিনি দুটো প্রতিষ্ঠান করলেন মৃত্যুর আগে, যখন তার ক্যান্সার ধরা পড়ছে সেই রকম একটা অবস্থায় তিনি বসে থাকেননি, দ্রুততার সঙ্গে করলেন স্বাধীনতার পরে। একটা করলেন তার নিজের ছবি নিয়ে জয়নুল সংগ্রহশালা ময়মনসিংহে, তার নিজের এলাকায়, তার শহরে। আর একটা করলেন এই সোনারগাঁ জাদুঘর, সেটাও ঢাকার বাইরে সোনারগাঁয়ে। এখন এই যে দুটোই কিন্তু প্রান্তে করলেন, কেন্দ্রে না, ঢাকায় না। সমগ্র পাকিস্তানের পটভূমিতে যেমন তিনি ছিলেন, এই ঢাকা কিংবা তখন ঢাকা প্রান্ত, মানে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে ঢাকা প্রান্ত, সেখানে লাহোর কিংবা রাওয়ালপিন্ডি, করাচি এগুলো কেন্দ্র। কেন্দ্রে যান ঠিকই, কিন্তু কেন্দ্রের চেয়ে প্রান্তের জন্য চিন্তা করেন। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা কেন্দ্র হয়ে গেল, কিন্তু তিনি তার প্রতিষ্ঠান করলেন কিন্তু প্রান্তের মধ্যে আর কি। সুতরাং সেইভাবে আমরা যদি জয়নুলকে দেখি, জয়নুলের সমগ্র চিন্তা ভাবনার মধ্যে তার শিল্পকর্ম, তার শিল্পিতা এবং তার চিন্তা ভাবনা শিল্পী হিসাবে তিনি যা দিতে চেয়েছেন দেশকে আর কি, সে সবই প্রান্তমুখী এবং উপনিবেশবাদের বিরুদ্ধে। তো আমি আর কথা বাড়াই না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুধুবৃন্দ, আমরা এতক্ষণ প্রবন্ধ ও আলোচনা শুনলাম। এখন সভাপতির ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আজকের প্রাবন্ধিক আমার নিকটতম প্রতিবেশী দীর্ঘদিন ধরে, তিনি একজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট এবং সৈয়দ নিজার সুলতান টুলতানের উপর বইটি লিখে একটা ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকায়। সৈয়দ আজিজুল হক, তো প্রফেসর সৈয়দ আজিজুল হক, আমরা ছোটবেলা, মানে অনেক ছোট, এখনকার চেয়ে অনেক ছোটবেলা থেকে শিল্পকলা একাডেমিতে তার বিরাট বিরাট বই, আর পরে সৃষ্টিশীল জীবন সমগ্র জয়নুল ইত্যাদি। ফলে তাদের কথাবার্তা ভালো হোক খারাপ হোক, আমাদের পক্ষে খারাপ বলার কোনো উপায় নেই। তারা তিনজনই আর্টের খুব গভীর থেকে আলোচনা করতে পারেন। আমি যদি ভালো কথাও বলি, আপনারা আমাকে খারাপ বলতে পারবেন, এই সম্পর্কে আমার ঠিক কোনো প্রকার লিপ্ততার চিহ্ন নাই। সিদ্ধিত পরের কথা, লিপ্ততার চিহ্ন নাই। ফলে আমি আলাপের মধ্যে আসলে সেই চিহ্ন রেখে যাব। আমি যে এই লাইনের লোক না, সেই চিহ্নটা আমি রাখবো। আমি কিছু প্রবলেমেটাইজ করার চেষ্টা করবো ওদের আলোচনাকে, যে এটা কোন দিকে গেল। আমি প্রথমে প্রাবন্ধিককে ধন্যবাদ দিই, তিনি যত্নের সঙ্গে লিখেছেন। আমি জানতাম যে তিনি এই সম্পর্কে এবং আমাদের মশহুর শিল্পীদের নিয়ে কাজ করছেন, সেই জন্যই আমি তাকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম এই লেখার জন্য। জয়নুল সম্পর্কে আমরা জানি সবাই, স্কুলে আমরা পড়ি, এবং সৈয়দ নিজের ঠিকই বলেছেন যে জয়নুলের সঙ্গেই আমরা বেড়ে উঠেছি। ওটা সব শিল্পীর ক্ষেত্রে, সব বড় আর্টিস্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না, এটা কারো ক্ষেত্রে ঘটে। ওই ঘটে হলো তাদের ক্ষেত্রে যারা একটা জনগোষ্ঠীর উত্থান মুহূর্তে জন্মায়। ওটা আর কোনোদিন রবীন্দ্রনাথ জন্মাবে না বলে হাউতাস করার কিছু নাই, কারণ জন্মায় না, এরকমই হয়। শেক্সপিয়ার ইংল্যান্ডে দ্বিতীয়বার জন্মায় না, জয়নুল আর জন্মাবে না। তো জয়নুল এরকম মুহূর্তে জন্মেছিলেন, কোন মুহূর্তে সেটা আমরা একটু দেখব। এখন জয়নুল কিন্তু আমাদের জীবিত ঐতিহ্য হিসেবে আছেন, কিন্তু এই ঐতিহ্য যেটা আমরা ট্র্যাডিশন বলি, সেই ট্র্যাডিশনের একটা সমস্যা হলো এটা প্রায়শই মিথের আকার ধারণ করে। এটা ট্র্যাডিশনের একটা সমস্যা, এটাকে মাঝে মাঝে মানে ঝামা দিয়ে ঘষতে হয় এবং নাড়াচাড়া দিতে হয় জীবিত করার জন্য, প্রাসঙ্গিক করার জন্য, প্রেজেন্টনেস বা বর্তমানময়তাকে তার ভিতর থেকে তুলে আনার জন্য এটা মাঝে মাঝে অন্যরকম পাঠ করার দরকার আছে। আজকে আমরা অংশত সেই ধরনের একটা পাঠ দেখলাম। প্রবন্ধের ভাষায়
এবং তারপর দুজন আলোচকের কথায়। প্রাবন্ধিকের আলোচনা যেটা প্রফেসর সৈয়দ আজিজুল্লাহ উল্লেখ করলেন, আমার কাছে আরেকটা কারণে ভালো লেগেছে যে সাধারণত আমরা যখন অপর শিল্পকর্ম সম্পর্কে আলাপ করি তখন প্রধানত সাহিত্য আলোচনার প্রতাপের কারণেই সেটা অন্য শিল্প আলোচনার টেকনিক্যাল ব্যাপারগুলো পরিহার করে বেশ কতটা সাহিত্য হয়ে উঠতে চায়। কিন্তু প্রফেসর আজিজুল্লাহ ঠিকই বলেছেন যে এই প্রবন্ধের ক্ষেত্রে সেটা ঘটে নাই। আমি পরিষ্কার টের পাচ্ছিলাম, যেহেতু আমার ঘরেও তার একটা পেন্টিংস আছে, নিশ্চয়ই খুব দামি নয়, দামি হলে আমাকে দিত না, আমার ছেলেকে দিয়েছে। আমি যখনই তার কথাগুলো শুনছিলাম তখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে এটা একটা আর্টিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলা, যে তার লাইন কেমন, কি উপাদান ব্যবহার করেছে, তিনি বারবার বলিষ্ঠ স্ট্রোক, হালকা, শুষ্ক ইত্যাদি কথাবার্তা ব্যবহার করেছিলেন, রং কীরকম, মাধ্যম কীরকম, সেখানে কোনটা কিভাবে প্রযুক্ত হয়েছে সে ব্যাপারগুলো ব্যাখ্যা করেছিলেন। কথাগুলো জয়নুলের ক্ষেত্রে খুব নতুন নয়, কিন্তু তার যথাবিহিত মাত্রায় সেটা উপস্থাপিত হয় একটা ভিন্ন ধরনের ব্যাপার তৈরি হয়েছে। যেমন দুর্ভিক্ষের ছবি সম্পর্কে বিচিত্র জনের লেখায় আমরা যে বিভিন্ন অংশ পড়েছি, সেগুলোর বাইরে আমার মনে হয় যে আজকের প্রবন্ধে একটা মোটামুটি তার খ্যাতিগত নয় কিংবা তার থিমগত নয়, কিন্তু তার যে করণ কৌশলগত এবং উপকরণগত অপেক্ষাকৃত বেশি পরিমাণ তথ্যগত একসঙ্গে হাজির হয়েছে। তো দুর্ভিক্ষের চিত্রগুলোর খ্যাতির কারণ আমরা আসলে সবাই বুঝি, বুঝি না, সবাই জানি। মানে এটা আমাদের এত দৈনন্দিনতার অংশ জয়নুলের দুর্ভিক্ষের ছবি যে আমরা কম বেশি এটা জানি যে এটার উপকরণগত ইয়েটা কোথায়, বিশেষত্বটা কোথায়, কাগজটা এত এরকম কেন, কলম বা টানটা এরকম কেন। আমি বরং প্রশ্ন তুলতে চাই, যেটা খানিকটা ইঙ্গিত অধ্যাপক সৈয়দ আজিজুল্লাহ দিলেন, যে জয়নুল কেন, দুর্ভিক্ষ তো সবার জন্য হয়েছে, ছবিটা জয়নুল আঁকলেন কেন? এটার একটা বিশেষ গুরুত্ব আছে এই পাঠের। আমি আমার প্রচুর লেখায় এই প্রশ্ন তুলেছি যে নজরুল হলো অসহযোগ আন্দোলনের কবি, যে অনলি প্রোডাক্ট। আমি এই আইডিয়াটা হুমায়ুন কবির থেকে ধার করি। I acknowledge it, I explain it in various ways, but the very question is that এটা তো কলকাতার ঘটনা, তাহলে খালি এই কামটা নজরুলকে করতে হলো কেন? অসহযোগ আন্দোলন তো আর বাঙালি মুসলমানের ঘটনা নয়, তাহলে অসহযোগ আন্দোলনের ব্যাপারটা রিফ্লেকশনটা একমাত্র নজরুলের ক্ষেত্রে করবে কেন? এত বড় অসহযোগ আন্দোলন দুনিয়া কাইতে গেছে, এবং অসাম্প্রদায়িকতার জন্য ওই নজরুল, অসাম্প্রদায়িকতা জসিম কেন? মহিউদ্দিন মজুমদার কি হয়েছে, সত্যেন্দ্রনাথ দত্ত কি হয়েছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত কি হয়েছে, জসিমউদ্দিন জীবন দাস কি হয়েছে, নজরুল একই বছর জন্ম, ওদের লেখা এগুলো নাই কেন? কি বলে সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব, বড় বড় কবি আছে না, তো ওদের না কেন? ওরা অসহযোগ আন্দোলনের কবি না কেন? জয়নুলের ক্ষেত্রে এই প্রশ্নটা আমি মনে করি একটা ঘুরিয়ে নেওয়া যায়, যে 43-এর এবং প্রাবন্ধিক উল্লেখ করেছে আরো কয়েকজন ছবি এঁকেছে, বাট দে ডিড নট বিকাম প্রমিনেন্ট। আমার মনে হয় যেটা একটা মুসলমান ক্যাটাগরি ব্যবহার করে, আমি অবশ্য সাহেবের সঙ্গে একটা জায়গায় একটু ভিন্ন মত পোষণ করে রাখছি, যে ওই যে মিথ সংক্রান্ত যেটা বলেছেন যে মুসলমানদের মিথ নাই, সেটা বলে বলা যাবে না। হয়তো হিন্দুদের যে অর্থে লিভিং মিথ সেই অর্থে নাই, এবং মুসলমানরা যেহেতু মূর্তি আকারে কোনো ব্যাপারকে পারসিভ করার ক্ষেত্রে কিছু পরিমাণ মানসিক দ্বিধার মধ্যে ভোগে, কথাটা ওইভাবে হয়তো ব্যাখ্যা করা উচিত। কিন্তু আমি বলবো যে আসলে এই যে পূর্ব বাংলা, এই যে কৃষক, এই যে গরিবী, এই যে দারিদ্র, এই যে পশ্চাৎপদতা, পূর্ব বাংলা, এই সারাউন্ডিংস এর মধ্যে থেকে যেই ছেলেটা বেরিয়ে গেছে, ওই পার্টিকুলার পার্সপেক্টিভের মধ্যে ওই সাবজেক্টটাকে সবচেয়ে গভীরভাবে, মর্মস্পর্শীভাবে, অন্তরঙ্গভাবে উপলব্ধি করা এবং তার জন্য ঠিক ওইভাবে একটা এক্সপ্রেশন তৈরি করা একমাত্র হয়তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডের একজনের পক্ষেই সম্ভব ছিল। এরকম একটা ব্যাখ্যায় আমরা পৌঁছাতে পারি কি না এটা ভাবা যেতে পারে। এটা কোনো যাকে বলে সেপারেটিস্ট কমিউনাল পজিশন নয়, এটা হলো যে রিয়েলিটির মধ্যে অ্যাকচুয়ালি ব্যক্তি অবস্থান করে, জন্মায় এবং বেড়ে ওঠে, যেটা তার অ্যাম্বিয়েন্স তৈরি করে, যেটা তার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সেলফ তৈরি করে, যেটা আসলে আর্টিস্টের গোড়ার কথা।
ওই ব্যাপারটা তৈরি হওয়ার দিক থেকে, ওই যে কৃষক, ওই যে পূর্ব বাংলা, ওই যে গরিব, ওই যে অকলকাতা, দ্য সেন্টার ইজ কলকাতা, এবং এখান থেকে একটা লোক কলকাতা যাচ্ছে মানে বাইরে। ফলে এই দিক থেকে পুরো ব্যাপারটা ভাবার একটা স্কোপ আছে। স্বভাবত জয়নুলের লেখা নিয়ে প্রকৃতি এবং মানুষ এই ব্যাপারটা গুরুত্ব পাবে। জয়নুলের ছবি নিয়ে প্রকৃতি এবং মানুষ, প্রকৃতি এবং মানুষ, আমি এই দুই শব্দকে আরেকটু সাবধানতার সঙ্গে দেখতে চাই, দেখা জরুরি বলে মনে করি। অন্তত আমাদের প্রাবন্ধিক যতটা এই বিষয়ে সতর্ক ছিলেন তার চেয়ে বেশি। তিনি বলেছেন যে এটার কেন্দ্রে আছে মানুষ। আমি এই মানুষ, যদিও এই আলোচনাটা আমাদের দুই আলোচক খুব চমৎকারভাবে করেছেন, যে এই যে মানুষ, এই কথাটার মানেটা কি? মানুষ তো আছে সবার মধ্যেই। ধরো দেখ, নন্দলালের মানুষ আছে, তার ঐতিহ্যের মানুষ আছে, আমাদের অবন ঠাকুরের মানুষ আছে। তো এই কথাটা আমাদের আলোচকরা বলেছেন যে অবন ঠাকুরের যে মানুষ, যিনি একটা দেশ মাতৃকা আবিষ্কার করতে চান, যিনি ইন্ডিয়ান নারী আবিষ্কার করতে চান, ইন্ডিয়ান মানুষ আবিষ্কার করতে চান, ইন্ডিয়াননেস, গোল্ডেন ইন্ডিয়া আবিষ্কার করতে চান, তার যে মানুষ, কিংবা ধরা যাক যে কোনো ধরনের ইডিওলজিক্যাল কিংবা ন্যাচারালিস্টিক অ্যাটিটিউড থেকে তৈরি হওয়া মানুষ, তার সঙ্গে জয়নুলের মানুষের তো আসলে দেদার ফারাক। ওই ফারাকটা উল্লেখ না করে শুধু মানুষ উল্লেখ করলে অনেক কিছু হয়তো বাদ পড়ে যায়। যেমন মানুষকে ঘিরে তার চিত্রকর্ম আবর্তিত হয়েছে, এই কথাকে আমি এই জন্যই খানিকটা সন্দেহের চোখে দেখতে চাই। আমার কাছে বরং মনে হয় যে জয়নুল আবেদিন একদিক থেকে যে অর্থে লোকে নিজেকে রিপ্রেজেন্ট করে, নিজে সেলফ, জয়নুল আবেদিন আসলে এই কাজটা সারা জীবনে কখনো করেননি। জয়নুল আবেদিনের আর্টের মধ্যে মিডল ক্লাস এত কম কেন? তিনি শুরুতে যাই থাকুন না কেন, তিনি তো যখন আর্টিস্ট হলেন তিনি কলকাতায় গেছেন, কত বয়স তো খুব বেশি নয়, তো তিনি ক্যালকাটা আর্ট কলেজের তো দামি ছাত্র। ফলে ইট ইজ ডেস্টাইন্ড যে তিনি একজন মানে এলিট মিডল ক্লাস হিসেবে, আসলে হায়ার মিডল ক্লাস হিসেবে জীবনযাপন করবেন। কই তার সারা জীবনে মিডল ক্লাস মানুষ কই? তিনি তো ঢাকা শহরে ছিলেন, তিনি দিল্লি করে বেরিয়েছেন, সারা পৃথিবী বেরিয়েছেন। এই ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখার স্কোপ আছে। ডেফিনেটলি মানুষ নট, আমি সেটার সঙ্গে ভিন্নভাবে পোষণ করছি না। আমি বলছি যে ওই মানুষকে পার্টিকুলারলি জয়নুল আবেদিনের ক্ষেত্রে আমরা যদি চিহ্নায়নের মধ্য দিয়ে নেই, তাহলে আমরা আরো এমন কিছু সিদ্ধান্তে পৌঁছতে পারবো যেটা জয়নুল আবেদিনের আর্টের গভীরে প্রবেশ করতে আমাদের অপেক্ষাকৃত ভালোভাবে সাহায্য করলেও করতে পারে। নিজে কিন্তু একটা চমৎকার প্রশ্ন তুলেছেন, যেটা জবাব ভাবা যেতে পারে। সব প্রশ্নের জবাব হয় না, প্রশ্ন নিজেই উত্তর, যে তার মানুষের মুখ এত আবছাকে। আমি যে কথা বললাম সেটা একজাক্টলি এই কথা নয়, কিন্তু এই কথা খুবই নিকটবর্তী, যে এটা কিন্তু একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে জয়নুল কিন্তু একটা অভিভাবকত্বের জায়গা নিয়েছিলেন। এই অভিভাবকত্বের জায়গাটা তার অন্য 100টা কাজে আছে, এমনকি তিনি যখন ছবি আঁকছেন তখনও আছে। তিনি কিন্তু অনেক বেশি দ্রষ্টা, ইটস নট দি এক্সটেনশন অফ সেলফ। তিনি অত্যন্ত দরদি, তিনি অত্যন্ত অন্তরঙ্গ, তিনি জনগোষ্ঠীকে আবিষ্কার করতে চান। তিনি জনগোষ্ঠীর মধ্যে নানান ধরনের সম্ভাবনা, যেমন বিদ্রোহ, একাধিক ছবি, অনেকগুলো ছবি, এটা ফুটিয়ে তুলতে চান। কিন্তু এর মধ্যে একটা দূরত্ব আছে, যেটা সেলফ রিফ্লেকশন। আমি একদম সেলফ ইমেজ আঁকার কথা বলছি না, এমনি রচনার মধ্যে আঁকার মধ্যে আমরা যে ক্লাসের সংস্কৃতির যে সেলফের রিফ্লেকশনটার কথা বলি, সেটার অর্থে বলছি। সেই দিক থেকে আমার মনে হয় তার মধ্যে একটা অভিভাবকত্ব আছে। তার এন্টার ছবিতে শিল্পী এবং যেটা সে আঁকছে, যেটা 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 তৈরি হচ্ছে অফ আর্ট অবজেক্ট, এই দুটোর মধ্যে সম্পর্কের দিক থেকে তার একটা অভিভাবকত্ব আছে। যে অভিভাবকত্বটা আমরা তার আর্ট কলেজ প্রতিষ্ঠার মধ্যে, তারপরে হলো একটা জনগোষ্ঠীকে নানানভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টার ক্ষেত্রে, কিংবা সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর তৈরি করার ক্ষেত্রে আমরা এই অভিভাবকত্ব দেখি। ঠিক এই দিক থেকে আমি বলবো জয়নুলের রিয়ালিজমের একটা অন্যান্য গভীর তাৎপর্য আছে। জয়নুলের রিয়ালিজমকে শুধু রিয়ালিজম কথাটা বলে প্রকাশ করলে সেটা আসলে যথার্থ প্রকাশ হবে না। তার কারণ আমাদের খেয়াল রাখতে হবে, রিয়ালিজম কথাটা ইউরোপীয় কনটেক্সটে যেই স্তর পার হয়ে প্রমিনেন্ট হয়েছিল, জয়নুলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। জয়নুলের ক্ষেত্রে একদিক থেকে এখানে যে আলোচকরা আলোচনা করেছে অত্যন্ত প্রমিনেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো যে
আমাদের ক্যালকাটা স্কুলগুলো প্রধান যে বড় আর্টিস্ট কিংবা স্কুলগুলো তার সঙ্গে একটা ডিপার্চার হিসাবে জয়নুলের রিয়ালিজম পাঠ্য। অন্যদিকে আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোন প্রকার আদর্শবাদিতার ঘেরাটোপের বাইরে থেকে জীবনকে দেখতে পারার যে শক্তি, আবিষ্কার করার যে চাতুর্য, শৈল্পিক চাতুর্য, জয়নুলের রিয়ালিজমে ওটার পরিমাণ তুলনামূলক বেশি। ইউরোপে রোম্যান্টিসিজমের পর্ব পার হয়ে, ক্লাসিক্যাল পর্ব পার হয়ে তার যে রিয়েলকে ধরার যে আকুতি, ওই হিস্ট্রি দিয়ে জয়নুলের এই জিনিসকে আসলে পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। আমি বলছি না যে আর্টিস্টিক করণ কৌশল দ্বিতীয় দুটোর কোনো মিল নেই, ডেফিনেটলি আছে, কিন্তু ওটাকে পুরোপুরি নিঃশেষে ব্যাখ্যা করা যাবে না। এবং এই যে আমি 2-3টা বৈশিষ্ট্যের কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো একদম আমি দুর্ভিক্ষের ছবি প্রসঙ্গে যা বললাম, প্রকৃতি এবং মানুষ নিয়ে যা বললাম, সেলফ রিফ্লেকশনের ক্ষেত্রে যা বললাম এবং রিয়েলিজমের ক্ষেত্রে যা বললাম, এই পুরো ব্যাপারটা দিয়ে জয়নুলের সাংগঠনিক কাজকেও ব্যাখ্যা করা যাবে। জয়নুল সাংগঠনিক কাজে এত লিপ্ত ছিলেন কেন? এটা তো জেনারেশনের একটা বৈশিষ্ট্য, কারণ এটা তখন খুবই উন্মুখর, বিকাশ উন্মুখ একটা জনগোষ্ঠী। এবং এই দিক থেকেই আমি মনে করি জয়নুল আমাদেরকে আরেক দিকে খুব জোরালোভাবে ঠেলে দেয়। বাঙালি মুসলমান কমিউনিটির মধ্যে নজরুলের জন্ম হয়েছে অপেক্ষাকৃত আগে, ধরা যাক 1920-এর দশকে। ওটা আর্টিস্ট নজরুল, ওটা আমাদেরকে অত বেশি বিস্মিত করে না, কারণ এর সময় কলকাতার একটা যোগ আছে, জন্মের সঙ্গে আছে। কিন্তু নজরুল যেহেতু ওই পারে জন্মেছেন, কিন্তু এই পারে তার পরবর্তীকালে সবচেয়ে ভালো এক্সপ্রেশন হলো শিক্ষা গোষ্ঠী, প্রচুর লোক একসঙ্গে কাজ করছে। খেয়াল রাখতে হবে যে ওই সময়টাতে পূর্ব বাংলার কৃষক সমাজ, প্রধানত মুসলিম কমিউনিটি, একটা এক্সট্রিম সম্ভাবনার ভিতর দিয়ে যাচ্ছিল। তার প্রকাশ শিক্ষাগোষ্ঠীর মধ্যে আছে এবং ওই সমন্বয়বাদিতা তখন প্রায় শেষ হয়ে গেলেও পলিটিক্যালি এর যে অপার পসিবিলিটি, আমরা নানান কারণে 40-এর দশকের পাকিস্তান মুভমেন্টকে এই তালিকার মধ্যে সমীকৃত করতে পারি না। আজকের প্রাবন্ধিকও সেই বিষয়ে কড়া সচেতন ছিলেন। তিনি পূর্ববাংলার মুসলিম কমিউনিটি এবং পাকিস্তান রাষ্ট্র এই দুটার ছোঁয়াচ এড়িয়ে জয়নুলকে আলগাভাবে ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এটা আমাদের ঢাকার কমন বৈশিষ্ট্য, এইভাবেই করা হয়। কিন্তু আসলে এইভাবে কোনো ব্যক্তিকে আসলে স্যাটেল করা খুব মুশকিল। আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো যে 1932 সালে পূর্ব বাংলার কৃষক সমাজ পার্টি করছে। Is it a joke? Can you have any parallel example in third world? কৃষক প্রজা পার্টি, এটা পূর্ব বাংলার মানুষ করেছে। আমরা শুধু শেরে বাংলার নামে জিনিসটা চালাই দেবো? শেরে বাংলা একা করেছে? একটা জনগোষ্ঠীর মধ্যে কি ধরনের জনসংশ্লিষ্টতা, পলিটিক্যাল অ্যাডভান্সমেন্ট, সাংগঠনিক দক্ষতা, এই ব্যাপারগুলো সামষ্টিকভাবে কাজ করলো 1932 সালে। এই ঘটনা ঘটা সম্ভব হয় এবং 1934 সালে তারা ক্ষমতা চলে আসে। এই কথাটাকে আমরা ইতিহাসে এত কম গুরুত্ব দেব? আমরা কি খেয়াল করবো না যে জয়নুলদের মতো প্রতিভাবান লোকেরা এই প্যারালাল সময়ে বেড়ে উঠছেন, বড় হয়ে উঠছেন? আমরা এটা খেয়াল করবো না যে এই সময় আমাদের এখানে এই ধরনের মানুষ জন্মানো? 40-এর দশকের কথা বলি না কেন, 40-এর দশকে ওয়ালিউল্লাহ জন্মায় কিভাবে? আমরা কি পুরো ব্যাপারটাকে একটা সিঙ্গেল ব্যক্তির বাপ রায় বাহাদুর ছিল, বা মানে নাগরিক ছিল, ইংলিশ ভালো জানতো, এগুলো দিয়ে ব্যাখ্যা করবো? ওয়ালিউল্লাহর মতো লোকের জন্মকে আছে তো। ওয়ালিউল্লাহ রহমান কবে বেরিয়েছে? 1945 সালে, বহু আগে তো। তার মানে হলো এই পুরো ব্যাপারটাকে কিন্তু একটা সমষ্টির মধ্যে মিলিয়ে মিশিয়ে দেখা যথেষ্ট সম্ভব যে একটা পূর্ব বাংলার গ্রাম থেকে একটা পোলা আর্ট অঙ্কনে অসামান্য পারদর্শিতা অর্জন করে ফেললো এবং সে শিল্পের টানে কলকাতায় ছুটে গেল। এই কথাটা ডেফিনেটলি সত্য এবং মূল্যবান, কিন্তু যথেষ্ট নয়। আমি শুধু বলতে চাচ্ছি এই ব্যাপারটাকে এক্সপান্ড করে এন্টার জনগোষ্ঠীর নানান ধরনের ভিভিড ভাইব্রেশনের সঙ্গে মিলিয়ে পাঠ করা যথেষ্ট জরুরি, এবং সেটা একই সঙ্গে আমাকে শিল্পীকেও অপেক্ষাকৃত ভালোভাবে ব্যাখ্যা করার নানান ধরনের মৌকা তৈরি করে দেয়। যেমন আমাদের প্রাবন্ধিক তৃতীয় প্যারায় কিন্তু এই কথা উল্লেখ করেছেন যে মুসলমান সমাজের এই কুসংস্কার, গোড়ামি, এগুলোর মধ্যে ফাইট করে
না, এই ব্যাখ্যা বোধহয় যথেষ্ট নয়। আমরা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যাখ্যা করি, আমরা কজনের ক্ষেত্রে এই ব্যাখ্যা করবো? আপনারা কি খেয়াল করেন না যে রোকেয়া সম্পর্কে লোকে কথা বলতে গেলে কথা বলে? আপনারা কি খেয়াল করেন না নজরুল সম্পর্কে লোকে কথা বলতে গেলে কথা বলে? আরে বাবা, নজরুল রে 500 জন মুসলমান কাফের বলছে, কিন্তু 50,000 মুসলমান তো নজরুলকে নজরুল বানাইছে। নজরুল কোন পত্রিকায় লিখছে? নজরুলের বন্ধু কারা ছিল? নজরুল কোথায় সময় কাটাচ্ছে? আপনারা দেখবেন যে নজরুল সম্পর্কে কথা বললে ওই গোড়া মুসলমানরা নজরুলকে কাফের বলছে, ডেফিনেটলি বলেছে, বাট হাউ মেনি? বাকিরা কই গেল? তাহলে মুসলমান সমাজের পরিচয় দিতে গিয়ে আমরা কার কথা বলবো? ওই 50 জন যারা কাফের বলছে তাদের কথা, নাকি 50,000 যে নজরুলকে প্যাট্রোনাইজ করে তাদের কথা? আমরা একই কথা রোকেয়ার ক্ষেত্রে বলি না প্রত্যেক বক্তৃতায়? মানে এইভাবে তো আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে ওরা গোড়া ছিল, একজন ফট করে বেরিয়ে গেছে। নো, এই জিনিসের এই দ্বন্দ্ব সংঘাত থাকার কারণেই বড় আর্টিস্টের জন্ম হয়। রাদার আপনি যদি এই আলাপে না যেতে পারেন, আপনি স্রেফ পাকিস্তান আমলের একটা স্মৃতিকে ভুলতে গিয়ে আপনি এন্টার নজরুলকে জাতীয়তাবাদের মধ্যে সংকীর্ণ করে আনছেন। আপনি পাকিস্তান আমলের একটা স্মৃতি ভুলতে গিয়ে তার আগের 50 বছরের অসাধারণ সংগ্রামকে কয়েকজন ব্যক্তির সংগ্রাম, যেটা সামাজিক সংগ্রাম ছিল, শিক্ষাগোষ্ঠী কিভাবে ব্যাখ্যা করা হয়? ওই 5 জন 6 জন ঢাকার লোকেরা বিরোধিতা করেছে, বস শিক্ষাগোষ্ঠীর তালিকাটা দেখেন। শিক্ষাগোষ্ঠীর যারা প্যাট্রোনাইজার, এই প্যাট্রনদের তালিকাটা দেখেন, কখনো দেখবেন আপনি কাউকে। একমাত্র শিক্ষাগোষ্ঠী সম্পর্কে আলাপ হবে, লোকে বলবে যে পুরান ঢাকায় গিয়ে ওরা মাপ চাইছে, এই একমাত্র আলাপ। আপনি স্রেফ শিক্ষাগোষ্ঠী উল্টায়, পত্রিকাটা উল্টায় পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, আপনি উল্টায় দেখেন ওর প্যাট্রন কারা ছিল, আপনি দেখবেন যে কি অত্যন্ত বাজে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আমরা এই ব্যক্তিদেরকে আটক করে রেখেছি। এই আটক করার মধ্যে আমরা কি করি? আমরা বলি যে সব ছিল অন্ধকার, আলো হয়ে নজরুল বেরিয়ে আসছে, আলো হয়ে রোকেয়া বেরিয়ে আসছে, আলো হয়ে জয়নুল বেরিয়ে আসছে। আমি বলি না, ব্যাপারটা এরকম নয়। এটা একটা সোসাইটির জাপিত জীবনের মধ্যে ডমিনেন্ট ডিসকোর্সের সঙ্গে সাপ্রেস ডিসকোর্সের যে থিসিস অ্যান্টিথিসিসের বরাবরে সমস্ত সমাজের যে সংঘাত, সেই সংঘাতের ভিতর থেকে জয়নুল বেরিয়ে এসছে। ওই সমাজের যাবতীয় বাস্তবতা ছিল যে একজন ছবি আঁকবে, তার বিরোধিতা যেমন ছিল এবং ওই বাস্তবতা ছিল। না হয় নজরুল 1950 সালে পাকিস্তান আমলে, যেমন প্রাবন্ধিক এক জায়গায় বলতে বলেন না, এটা প্রাবন্ধিকের, এটা হলো আমাদের এখানে ডমিনেন্ট ডিসকোর্স থেকে তার চয়ন করা শব্দগুলো, এক জায়গায় বলতে বলেন নাই এমনকি পাকিস্তান আমলেও। ব্যাপারটা উল্টা, ব্যাপারটা উল্টা। পাকিস্তান আমলে কিন্তু এই ব্যাপারগুলোকে এক্সট্রিম প্যাট্রনাইজেশন দেওয়া হয়েছে, এক্সট্রিম। আমাদের এই প্রতিষ্ঠান সবগুলো কিন্তু পাকিস্তান গভর্নমেন্টের টাকা তৈরি করা। আমি এটা বলছি না যে পাকিস্তান গভর্নমেন্ট পূর্ববাংলার প্রতি খারাপ আচরণ করে না এবং পাকিস্তান একটা অত্যন্ত ভালো রাষ্ট্র ছিল, নো প্লিজ ডোন্ট গেট মি রং। আমি বলছি যে এই এক্সট্রিম জাতীয়তাবাদী পাঠের কারণে আমরা আসলে যেই বড় বড় ব্যক্তি, জনদল হয়ে যাওয়া ব্যক্তি, এই ব্যক্তিদের পাঠ করার সুবিধাটা কি? সুবিধাটা হলো উই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান ডিসকভার আওয়ারসেলভস। আমরা তো এখন এই ঝামেলার মধ্যে আছি, তো আমরা এখনো আছি, প্রতিদিন ফেসবুকে আমরা এই ঝামেলার মধ্যে আছি। তো এগুলো আপনি সলভ করবেন কিভাবে? আপনার তো কতগুলো খুঁটি লাগবে। এই জনের হলো একটা বড় খুঁটি। আপনি যদি ওকে পুরো সমাজ থেকে আলাদা করে বিচার করেন, দুর্দান্ত অ্যাস্থেটিক্যাল আলোচনা হতে পারে, কিন্তু তার ফলপ্রসূতা অপেক্ষাকৃত কম হবে এবং সত্যি সত্যি অ্যাস্থেটিক্যাল ফরমেশনের অনেকগুলো দিক বাদ থেকে যাবে। সো আমার বক্তব্য একটাই, সেটা হলো এই গ্রেট ম্যান জয়নুল, তাকে আমরা সেলিব্রেট করব, একই সঙ্গে তাকে আমরা তার পার্সপেক্টিভের মধ্যে ডিসকার্সিভ প্র্যাকটিসের মধ্যে, নট ডিসকোর্স আকারে, একটা ডিসকোর্স ওর মধ্যে জয়নুল ফাংশন করেছে দারুণ, নো বেটার আমরা ডিসকার্সিভ প্র্যাকটিসের মধ্যে তাকে আবিষ্কার করতে চাই। এবং এইভাবেই নজরুল আসলে আমাদের আজকের দিনের যে নেসেসিটি, আজকের দিনের যে যাপিত জীবনের বাস্তবতা, সংকট, সম্ভাবনা, সেগুলোর অনিবার্য অংশ হিসেবে আরো অন্তরঙ্গ হয়ে উঠবে। আপনাদের ধন্যবাদ এবং জয়নুলের জন্য আরেকবার শ্রদ্ধা। সুধীবৃন্দু, আমি আজকের অনুষ্ঠানের প্রাবন্ধিক এবং আলোচকদেরকে একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে আবারও